আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ওয়ান শটের আরও একটি নতুন ক্লাসে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা তোমাদের জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ জীবনী শক্তি বা বায়ো এনার্জেটিক্স নিয়ে পড়াশোনা করব। তোমরা সবাই তোমাদের জীববিজ্ঞান বইটি এবং একটা পেন্সিল আর যদি চাও তাহলে একটা রঙিন পেন নিয়ে বসে যাবে এবং ইনশাল্লাহ এই ক্লাসে আমরা এই অধ্যায়ের কোন অংশ সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোন অংশ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোন অংশ কিভাবে পড়বো, পরীক্ষায় আসলে কিভাবে অ্যান্সার করব, সব কিছু এই একই ক্লাসে শিখে ফেলবো। তো চলো আমরা শুরু করে দিই। ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি ফারিহা নাজনীন তন্দ্রা, বর্তমানে পড়াশোনা করছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে এসিএস ফিউচার স্কুলের সাথে যুক্ত আছি। আমরা যদি এই চ্যাপ্টারটা দেখি, এই চ্যাপ্টারের মূলত দুটো অংশ। তো যখন আমরা রিভিশনও দিতে যাব এই চ্যাপ্টারের আমরা একদম মাথার মধ্যে সেট করে নিব যে এই চ্যাপ্টারের দুটো অংশ আছে। কি কি অংশ আছে? একটা আছে আমাদের খুবই সহজ সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, যেখানে আমরা ফোটনকে সিনথেসিস করব। আর আরেকটা অংশ আছে আমাদের শ্বসন। ঠিক আছে, তো আমি এই স্লাইডে মূলত সালোক সংশ্লেষণ থেকে যে অংশগুলো আছে সেগুলো রেখেছি এবং এই স্লাইডে শ্বসন থেকে যে অংশগুলো আছে সেগুলো রেখেছি এবং অবশ্যই অধ্যায়ের শেষে আমরা সালোক সংশ্লেষণ ও শ্বসনের একটা তুলনামূলক পার্থক্য করব। ঠিক আছে, আচ্ছা, আর শুরুতে আরেকটা জিনিস পড়বো যে এই সালোক সংশ্লেষণ এবং শ্বসন যে জিনিসটা দিয়ে হচ্ছে সেটা আমাদের এটিপি, মানে এক জায়গায় আমাদের এটিপিটা তৈরি হচ্ছে, আরেক জায়গায় এটিপিটা আমাদের খরচ হচ্ছে। তো ওই এটিপি জিনিসটা কি, ওইটা নিয়ে আগে আমরা শুরুতে কথা বলে দিব। তো বইয়ের ভাষায় এই অধ্যায়ে এই জিনিসগুলো আছে। যে কোনো একটা অধ্যায় পড়তে গেলে শুরুতে অবশ্যই সেই অধ্যায়ের হেডিংগুলো সম্পর্কে ধারণা থাকাটা আবশ্যক। মানে হেডিং বলো বা টপিক বলো সেগুলো আগে মাথায় ঢুকিয়ে নেবে, নয়তো দেখা যাবে যে তুমি একদিক থেকে পড়তেছো আরেক দিক থেকে ভুলতেছো। তাহলে আমরা যদি দেখি যে এই অধ্যায়ে আমরা কি কি পড়বো, তাহলে আমরা দেখব যে সালোক সংশ্লেষণ পোর্শনটাকে আমরা এভাবে ভাগ করতে পারি যে সালোক সংশ্লেষণের পর্যায়টা কি কি এবং আমাদের সালোক সংশ্লেষণের প্রভাবকগুলো কি কি, মূলত সালোক সংশ্লেষণ কিভাবে হয় আর এটা হওয়ার জন্য কোন কোন নিয়ামককে আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করতে পারি সেগুলো আমরা দেখব। একইভাবে তুমি যদি শ্বসনের কাছে যাও, সেই শ্বসনের কাছে গিয়েও তুমি দেখবা যে একটা প্রকারভেদ রয়েছে এবং পদ্ধতি রয়েছে বা ধাপ রয়েছে, যেটা পর্যায় সেটা, আর আরেকটা প্রভাবকগুলো রয়েছে। ঠিক আছে, তো এই দিয়ে মূলত আমরা চ্যাপ্টারটা কভার করে দিব। তাহলে চলো আমরা শুরুতে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসের কাছে যাই। এখানে গেলে আমরা শুরুতে যে জিনিসটা জানবো যে ফটোসিনথেসিস কি, এরপরে ফটোসিনথেসিসের পর্যায়গুলো ধাপে ধাপে আমরা জেনে ফেলবো, এরপরে আমরা চলে আসবো প্রভাবকগুলোতে। এরকম একটা ছক মাথার মধ্যে আগে সবাই একটু নিয়ে নিবা, তারপরে অধ্যায়টা পড়তে যাবা। তো আমি যেমনটা বললাম যে আমরা অধ্যায়ের শুরুতে আগে জীবনী শক্তি কি এবং এই যে এটিপি, এটা নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো জীবনী শক্তি বা জৈব শক্তি বা বায়ো এনার্জি, জীবন বা জীব কথাটা সবসময় বায়োর সাথে রিলেটেড। এইটা মানে আলাদা কোনো ভয়ঙ্কর কোনো কিছু না, এটা মানে একদম সেই জিনিসটাই যেটা আমরা বুঝছি, সেটা বায়ো মানে জীব, মানে আমরা বা অর্গানিজম। এই আমাদের শরীরের মধ্যে যেই শক্তিটা আমরা দেখতে পাচ্ছি সেটাই আমাদের জীবনী শক্তি, একদম সহজ কথাই। ওকে, তাহলে বায়ো এনার্জি বা জীবনী শক্তি জীবের মধ্যে বা জীবন আছে যার মধ্যে যেই শক্তিটা আমরা দেখতে পাই সেটাই আমাদের বায়ো এনার্জেটিক্স। তো আমরা এখান থেকে তেমন কিছুই পড়বো না, ফার্স্ট স্লাইডে আমাদের পড়ার মতো কিছু নাই, জাস্ট আমরা বললাম যে জীবনী শক্তি বা জৈব শক্তিটা কি। এই স্লাইডটাতে যে আমরা একটা পদ্ধতি দেখছি, এই পদ্ধতিটা বোঝা আমাদের খুবই জরুরি। হ্যাঁ, এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখব এরকম একটা ব্লক আকারে একটা জিনিস আছে। এটার সংকেতটা আরেকটু কঠিন, এটা বড় হলে আরো ডিটেলসে জানবা। তো এইটাকে আমরা বলি অ্যাডিনোসিন, মানে এই যৌগটার নাম। আমরা যেরকম কেমিস্ট্রিতে অনেকগুলো যৌগ পড়ি, অ্যালকেন, অ্যালকিন, তারপরে বেনজিন, এরকম বিভিন্ন যৌগ পড়ি, এরকমই একটা যৌগের স্ট্রাকচার বা গঠন অ্যাডিনোসিন। এই অংশটুকুর নাম আমাদের অ্যাডিনোসিন। এই যে এই অংশটুকুর নাম আমাদের অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনের সাথে যখন একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়, ফসফেট গ্রুপ কি? ফসফেট গ্রুপ এটা PO4 3-। হ্যাঁ, ফসফেট গ্রুপ যুক্ত হয় বা ফসফেট যুক্ত হয়, এক কথায় মানে ফসফরাস ঘটিত কোনো যৌগ যুক্ত হয়,
তখন সেটাকে আমরা বলতেছি কি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডিনোসিন মোনোফসফেট। মোনো মানে কি, মোনো মানে হচ্ছে এক, এবং এটার সাথে যখন আমাদের দুটো ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই গোল গোলগুলো হচ্ছে আমাদের ফসফেট বুঝাইছি আমরা এটা দিয়ে, বা ফসফরাস বুঝাইছি। এখানে যখন আমরা দেখছি দুটো ফসফেট গ্রুপ যুক্ত হইছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডাইফসফেট। ডাই মানে হচ্ছে দুই। যখন তিনটা ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন সেটাকে আমরা বলবো ট্রাইফসফেট। তাহলে এইটা কি, তাহলে এই অ্যাডিনোসিনের এই ফর্মুলাটাতে আমরা তিন রকম দেখতে পাই। এখানে একটা দেখতে পাচ্ছি এডিপি, আরেকটা দেখতে পাচ্ছি এটিপি, এই একইভাবে আরেকটা জিনিস আছে হচ্ছে এএমপি। এমপি মানে হচ্ছে তোমার মোনো, সবসময় মনে রাখবা যে মোনো মানে হচ্ছে আমার এক, ঠিক আছে। আচ্ছা, সো এই যে অ্যাডিনোসিন মোনোফসফেট মানে একটা ফসফেট, এটার সাথে দুটো ফসফেট ছিল মানে ডাইফসফেট। তো এই অ্যাডিনোসিন ডাইফসফেটটা যখন একটা ফসফরাস গ্রুপের সাথে যুক্ত হয় তখন আমাদের তৈরি করে ফেলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে। আবার যদি একটা ফসফেট গ্রুপ এখান থেকে আমরা বাদ দিই তাহলে তৈরি করে ফেলবে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। অর্থাৎ যুক্ত হলে ট্রাই মানে তিন, আর যুক্ত থেকে বাদ গেলে আমাদের হচ্ছে ডাই হবে। কিন্তু এখন আমার একটা জিনিস বুঝতে হবে যে ফসফেট মানে হচ্ছে শক্তি। সবসময় এভাবে মনে রাখবো, যত বেশি ফসফেট নিচ্ছি তত বেশি শক্তি নিচ্ছি, আর যখন ফসফেট ছেড়ে দিচ্ছি তার মানে হচ্ছে শক্তি ছেড়ে দিচ্ছি। তার মানে যখন অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে ট্রাইফসফেট হয় তখন শক্তি যুক্ত হয়, আর যখন ট্রাইফসফেট থেকে ডাইফসফেট হয় তখন শক্তি বের হয়ে যায়, মানে এই শক্তিটা কাজে লেগে বের হয়ে গিয়েছে, ঠিক আছে। এই প্রক্রিয়াটাকে আমরা ফসফোরাইলেশন বলি। কেন? কারণ ফসফেট গ্রুপ যুক্ত হওয়ার প্রক্রিয়া, এই জন্য এটা ফসফোরাইলেশন। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো মোনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে হচ্ছে তিন, এবং এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটাই মূলত শক্তি, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা যদি এই স্লাইডটা খেয়াল করি, এখানে আমাদের বুঝাইছে যে ফসফোরাইলেশন প্রক্রিয়াটা কি, যেটা আমি এতক্ষণ কথাগুলো বলতেছিলাম যে এই যে আমাদের অ্যাডিনোসিন এটা আমরা কোথায় পাই আসলে। তোমরা যখন পরবর্তীতে আমাদের জিন তত্ত্ব, বংশগতিবিদ্যা এই চ্যাপ্টারগুলো যখন পড়বা তখন দেখবা আমরা ডিএনএ আরএনএ নিয়ে কথাবার্তা বলবো। ওই ডিএনএ আরএনএর যে স্ট্রাকচারাল ফর্মুলা, আসলে ডিএনএ আরএনএ কিন্তু হচ্ছে একটা কেমিক্যাল কম্পাউন্ড, মানে একটা রাসায়নিক পদার্থ বা যৌগ। সেই রাসায়নিক বা পদার্থ বা যৌগের একটা অংশ হচ্ছে আমাদের অ্যাডিনিন, যেটা হচ্ছে নাইট্রোজেন বেজ। এখন মনে হচ্ছে যে আপু নাইট্রোজেন বেজ কোথা থেকে আসলো? দেখো, এই স্ট্রাকচারটা কিন্তু তুমি একদম ফুল ফান্ডেড দেখো নাই। এই স্ট্রাকচারটার এখানে আসলে নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন আছে, এদের জায়গায় জায়গায় নাইট্রোজেন আছে। এই জন্য এটা নাইট্রোজেন ঘটিত একটা ক্ষারক, কারণ এর ক্ষারধর্মী বৈশিষ্ট্য আছে, এই জন্য এটা নাইট্রোজেন ঘটিত একটা হচ্ছে ক্ষারক। এবং এর সাথে যখন 5 কার্বন বিশিষ্ট, ওই 5 কার্বনটা হচ্ছে দেখতে পারি যে এরকম, এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট আমাদের হচ্ছে রাইবোজ সুগার। দেখো এর কিভাবে বুঝলাম এটা 5টা কার্বন? 1টা 2টো 3টা 4টা 5টা, ঠিক আছে। তো এরকম 5টা শেপ আছে, এটার পেন্টাগোনাল শেপ, দ্যাটস ওয়াই এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। কি সুগার? রাইবোজ সুগার, রাইবোজ সুগার। তো এই রাইবোজ সুগারের সাথে যখন অ্যাডিনিন যুক্ত হয় তখন সেটাকে আমরা অ্যাডিনোসিন বলি। রাইবোজ সুগারের সাথে যখন আমাদের অ্যাডেনিন যুক্ত হয়, এই অংশটার নাম হচ্ছে আসলে অ্যাডিনিন, যেটা 5 কার্বন বিশিষ্ট হচ্ছে যৌগ, হ্যাঁ, তখন সেটাকে আমরা অ্যাডিনোসিন বলি। এবং এই অ্যাডিনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে 1টা 2টো 3টা করে ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড কেন বলেছে, এটা হচ্ছে আমাদের ফসফেট গ্রুপ, হ্যাঁ। এখানে এটা এভাবেও হতে পারে H3PO4 মাইনাস, মানে এই যে হাইড্রোজেনের যোজনী আমরা জানি হচ্ছে 1, এই জন্য এই যে হাইড্রোজেনের যোজনীটা আমাদের ওইদিকে বসছে এবং এখানে 3টা নিতে পারবে, যেহেতু 1 এই জন্য হচ্ছে আমাদের 3টা ফসফেট গ্রুপ ও হচ্ছে নিতে পারবে। তো এটা হচ্ছে ফসফেট, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। তো এরকম যখন কোনো কিছু আমার ওটার সাথে যুক্ত হয় তখন যথাক্রমে অ্যাডিনোসিন মোনোফসফেট, ডাইফসফেট, ট্রাইফসফেট এইভাবে হচ্ছে যুক্ত হতে থাকে। এই বিক্রিয়ার নামই হচ্ছে আমাদের ফসফোরাইলেশন। তাহলে আপু পরীক্ষায় যদি আসে, ক মার্কে আসে যে ফসফোরাইলেশন কি বলবো? আমরা বলবো যে প্রক্রিয়ার মাধ্যমে ফসফেট গ্রুপ যুক্ত হয় তাকে ফসফোরাইলেশন বলে।
তুমি যদি একটু সহজ করে বলতে যাও তাহলে বলতে পারো যে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে এক অণু হচ্ছে আমাদের ফসফেট গ্রুপ যুক্ত হয়ে যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট গঠন করে সেটাকে আমরা হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া বলি। মানে এই যে এখানে সিম্পলি যেটা দেখছিলাম যে অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে এক অণু ফসফেট গ্রুপ যুক্ত হয়ে আমাদের যে হচ্ছে ট্রাইফসফেট গঠন করছে, এই প্রক্রিয়াটাই হচ্ছে ফসফোরাইলেশন। আপু ডিফসফোরাইলেশন মানে কি? তাহলে বলে রাখবো ডি আমরা হচ্ছে পরবর্তীতে কেমিস্ট্রিতেও পড়বো। ডি মানে হচ্ছে বাদ যাওয়া, ডি কার্বক্সিলেশন মানে যে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বাদ যায়, হ্যাঁ, বা কার্বন বাদ যায়। সো ডি মানে কি? ডি মানে হচ্ছে বাদ যাওয়া। দেখো বায়োলজি পড়তে গেলে তুমি যদি হচ্ছে এরকম মানে বেসিক যে কনসেপ্টগুলো আছে যে ডি মানে বাদ যাওয়া, এরকম জিনিসগুলো, মনো মানে এক, এগুলো মনে রাখো তাহলে তোমার জন্য বায়োলজিটা ইজি হয়ে যাবে, হ্যাঁ, তখন মুখস্থর অংশটা কমে আসবে। তাহলে ডি মানে কি? আমি বলতেছি বাদ যাওয়া। কি বাদ গেছে? ফসফেট গ্রুপ বাদ গেছে। তাহলে যে প্রক্রিয়ায় ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হয়ে যায় মানে বাদ চলে যায় সেটাকে আমরা ডিফসফোরাইলেশন বলতেছি। তাহলে এই অংশ থেকে আমরা কি শিখলাম? ফসফোরাইলেশন কি, ডিফসফোরাইলেশন কি, এবং এটিপির স্ট্রাকচারটা কি। এটিপির স্ট্রাকচারে তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে আমাদের অ্যাডিনিন, যেটা হচ্ছে একটা এই অংশটা অ্যাডিনিন, যেটা হচ্ছে একটা নাইট্রোজেন ঘটিত বেস, বেস মিনস হচ্ছে ক্ষার। আর 5 কার্বন বিশিষ্ট আমার হচ্ছে রাইবোজ সুগার, হ্যাঁ, এটা সুপার না, এটা সুগার। আর সাথে হচ্ছে আমার একটা ফসফেট গ্রুপ। এই তিনটা অংশ দিয়ে আমার তৈরি হয়ে যায় হচ্ছে এটিপি। তো এটিপির যদি স্ট্রাকচার পরীক্ষায় লিখতে বলে তাহলে কিন্তু এইভাবে তুমি সুন্দর করে লিখে দিতে পারবা, সাথেই ছবিটাও একটু এঁকে দিবা, যে কোনো একটা এটিপি। এটিপি বলতে ছবি কিন্তু এইটা, হ্যাঁ, এই ছবিটা এঁকে দিবা যে এটা হচ্ছে এটিপি। এখানে দেখাও দিতে পারো যে এটা হচ্ছে অ্যাডিনিন, এটা হচ্ছে আমাদের রাইবোজ সুগার, দুইটা মিলে অ্যাডিনোসিন, আর এগুলো হচ্ছে আমাদের এক একটা ফসফেট গ্রুপ। আর সাথে আমরা শিখলাম যে হচ্ছে ফসফোরাইলেশন কি আর হচ্ছে ডিফসফোরাইলেশন কি। একদম সহজ না? আই থিঙ্ক একদম সহজ। এখান থেকে খালি মনে রাখবো যে আমাদের তিনটা অংশের নাম কি, এটা মনে রাখবো, তাহলে বাদ বাকিটা আমরা এমনি পেরে যাব। আচ্ছা, এখন এখান থেকে আমরা একটা এমসিকিউ পড়ে ফেলবো। যারা বই নিয়ে বসে পড়েছো তারা বইয়ের মধ্যে এটা দাগাই ফেলবা যে এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকতে পারে। মানে এক অণু এটিপি যখন ফসফেট গ্রুপ হচ্ছে ত্যাগ করতেছে তখন সে আসলে 7.3 কিলো ক্যালোরি শক্তি পরিবেশে ত্যাগ করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এটিপি থেকে এডিপি হওয়ার সময় আমরা 7.3 কিলো ক্যালোরি হচ্ছে শক্তি পাই। ওকে, তাহলে এইটা আমরা কি করব? একটু এমসিকিউ আকারে মুখস্থ করব। এখন আপু এইটাও কি মুখস্থ করব? না, আমরা কিলো ক্যালোরি থেকে কিলো জুলে কনভার্ট হলে সেটা কত একক হয় সেটা মনে রাখবো। 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। ওইটা মনে রেখে পরীক্ষা হলে আমরা ক্যালকুলেশন করে নেব, কারণ 1 কিলো ক্যালোরি সমান কত কিলো জুল এটা আমাদের সারা জীবন কাজে লাগবে। কিন্তু আমরা দুইটা সংখ্যা একসাথে মুখস্থ করতে যাব না। আমরা একটা মনে রাখবো যে আমরা কিলো ক্যালোরি এককে মনে রাখছি, সেটা হচ্ছে 7.3। এটাকে তুমি যদি 4.2 দিয়ে গুণ করো তাহলে দেখবা যে 30.55 এরকম একটা সংখ্যা চলে আসবে, ঠিক আছে? আর পরীক্ষায় তো আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবোই। সো এক্সট্রা লোড মাথার উপরে না নেওয়ার চেষ্টা করব। এখন এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে সালোক সংশ্লেষণ এবং হচ্ছে শ্বসন, রাইট? তো এই যে সালোক সংশ্লেষণ এবং শ্বসন যে এই অধ্যায়ের আলোচ্য বিষয়, এই দুটোই হচ্ছে একটা পারফেক্টলি দুইটা অঙ্গাণুতে হয়ে থাকে। সেটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড আবার অনেকগুলো হয়, তার মধ্যে মেইনলি হচ্ছে ক্লোরোপ্লাস্টে আমাদের হচ্ছে সালোক সংশ্লেষণটা হয়। তো আমাদের জীবন ধারণের জন্য আসলে এই দুটো অঙ্গাণুর কোনো বিকল্প নাই। তোমরা 2 অধ্যায়ে অনেকগুলো অঙ্গাণু পড়েছো, নিউক্লিয়াসও অনেক গুরুত্বপূর্ণ অঙ্গাণু, বাট এই দুটো অঙ্গাণু আমাদের জীবন ধারণের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে এইখানে আর তেমন কিছু নাই, এই অংশটুকু তোমরা নিজেরাই রিডিং পড়তে পারবে। সো আমি এটা পড়াচ্ছি না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন অংশ থেকে তোমরা কোনটা মেমোরাইজ করবা আর কোন অংশ থেকে তোমাদের সিকিউ এমসিকিউ আসবে, ঠিক আছে? তো এই অংশটা তোমরা জাস্ট একটু রিডিং পড়লেই হয়ে যাবে। আচ্ছা, এইবার লাস্টে একটা অংশ আছে, এটিপিকে কেন, মানে এটিপিকে অনেক সময় জৈব মুদ্রা, শক্তি মুদ্রা বলা হয়। তো জৈব মুদ্রা মানে হচ্ছে বায়োলজিক্যাল কয়েন, আর শক্তি মুদ্রা মানে হচ্ছে এনার্জি কয়েন আর কি। এইটা কেন বলা হয়? এইটা অনেক সময় আমাদের খ মার্কের প্রশ্নে চলে আসে, যে 2 মার্কের মধ্যে এটা ব্যাখ্যা করতে। তো
তো তখন যেটা মাথায় রাখতে হবে, এটিপিকে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা কেন বলা হয় এরকম আসবে, হ্যাঁ, বা শুধু জৈব মুদ্রা কেন বলা হয় আসবে। তুমি অবশ্যই এই ইংলিশ টার্মসটা ওইখানে হচ্ছে মেনশন করবা, এটা বাদ দিবা না, হ্যাঁ, যারা বাংলা ভার্সনে আছো তাদেরকে বলতেছি এটা বাদ দিবা না। তো এরপরে তুমি হচ্ছে এটিপি গঠনের প্রক্রিয়াটা হালকা করে ব্যাখ্যা করে দিবা, যে কিভাবে এডিপি থেকে আমাদের এটিপি তৈরি হচ্ছে এই প্রক্রিয়াটা তুমি একটু হালকা করে ব্যাখ্যা করে দিবা। এই ব্যাখ্যার পরে তুমি হচ্ছে লাস্টে বলবা যে যখনই কোনো এটিপি তৈরি হচ্ছে তার মানে হচ্ছে সেখানে ফসফরাস গ্রুপ যুক্ত হয়ে শক্তি সঞ্চয় করতেছে। তুমি চাইলে এই ইনফরমেশনটা, অ্যাডিশনাল ইনফরমেশনটাও অ্যাড করে দিতে পারো যদি তোমার মনে থাকে তাহলে, এবং দুটো প্যারা করে তুমি খুব সুন্দরভাবে লিখে ফেলবা যে এটিপিকে কেন শক্তি মুদ্রা বলা হয়, কারণ এটা হচ্ছে শক্তি সঞ্চয় করে রাখে, আর জৈব মুদ্রা কারণ হচ্ছে জীবের শরীরের মধ্যে এটা শক্তি সঞ্চয় করে রাখছে, সেজন্য এটা হচ্ছে জৈব মুদ্রা। ঠিক আছে? আচ্ছা, সো আমরা চলে আসি আমাদের অধ্যায়ের মেইন অংশ, যেটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। তো ফটো মানে কি, আগে এই জিনিসটা যদি আমরা একটু বুঝি। ফোটো কথাটা আসছে হচ্ছে ফোটন থেকে। তো সূর্যের এক একটা যে অণু বা কণা সেটাকে আমরা হচ্ছে ফোটন বলি, ওকে। এইটাকে এখানে আমরা সিনথেসিস করব। এবং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যখন আমরা সালোক সংশ্লেষণ পড়ছি আমরা সাইড বাই সাইড শ্বসনটা পড়ব, হ্যাঁ। শ্বসনটা যদি আমরা সাইড বাই সাইড পড়ি তাহলে যেটা হবে যে আমরা পার্থক্য করে পড়লে আমাদের দুটো জিনিস মনে থাকবে, এবং পরে যখন আমরা শ্বসন পড়তে যাব দেখব মজার ব্যাপার হচ্ছে আমাদের শ্বসনের অনেকটা অংশই আমাদের হচ্ছে এখানে হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, সো আমরা যদি একটু বলি যে এখানে আলোককে সংশ্লেষণ করা হয়েছে, তাহলে সূর্যের আলোক শক্তি এখানে সংশ্লেষিত হয়েছে, হয়ে ফটোসিনথেসিসের উদ্দেশ্য কি, সালোক সংশ্লেষণের উদ্দেশ্য কি? অনেকেই মনে করে সালোক সংশ্লেষণের উদ্দেশ্য হচ্ছে অক্সিজেন ত্যাগ করা, কারণ আমরা সবসময় এটা শুনে আসছি যে সালোক সংশ্লেষণে কি হয়, অক্সিজেন ত্যাগ হয়। কিন্তু আসলে সালোক সংশ্লেষণের উদ্দেশ্য অক্সিজেন ত্যাগ না। সালোক সংশ্লেষণের উদ্দেশ্য হচ্ছে উদ্ভিদ যেন নিজের খাবার নিজে তৈরি করতে পারে, মানে এই কার্বোহাইড্রেট খাবারটা তৈরি করা। কার্বোহাইড্রেট কেন বলছি, কারণ এখানে কার্বন এবং হাইড্রোজেন আলা একটা খাবার তৈরি হয়েছে, এই জন্য এটা কার্বোহাইড্রেট, হ্যাঁ। সো এই কার্বোহাইড্রেট যেটা এখানে হচ্ছে গ্লুকোজ, সো এই গ্লুকোজটা তৈরি করা হচ্ছে আসলে ফটোসিনথেসিসের উদ্দেশ্য। তার মানে আলোক শক্তিকে ব্যবহার করে একটা রাসায়নিক পদার্থ তৈরি করা হচ্ছে ফটোসিনথেসিসের উদ্দেশ্য। এই জন্য এই প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তি কি শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে যখন আমরা শ্বসনের কাছে যাব তখন ওইখানে কি হবে? এই উদ্ভিদই, আমি উদ্ভিদকে দিয়ে চিন্তা করবো, আমার নিজেকে দিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ উদ্ভিদ কিন্তু শ্বসনও করবে, হ্যাঁ। তো উদ্ভিদ যখন শ্বসন করতেছে তখন এই আমাদের যে গ্লুকোজ বা রাসায়নিক পদার্থটা, এটা উদ্ভিদে স্থিতিশক্তি রূপে ছিল, মানে স্থির হয়েছিল। আমরা ফিজিক্সের ভাষায় যখন পড়ি পোটেনশিয়াল এনার্জি বা হচ্ছে স্থিতিশক্তি, এই স্থির হওয়ার শক্তিটাকে তাপ শক্তি বা গতিশক্তি আকারে কনভার্ট করলো উদ্ভিদ। মানে হচ্ছে উদ্ভিদ এখন কাজ করতে পারবে, যেটা গতিপ্রাপ্ত হলো, ঠিক আছে, বা তাপ উৎপন্ন করে। যখনই শ্বসন প্রক্রিয়া হয় তখনই তাপ উৎপন্ন হয়। সো শ্বসনে যদি আমরা সালোক সংশ্লেষণে বলি আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর, তাহলে শ্বসনে আমরা বলবো স্থিতিশক্তিকে গতিশক্তি বা তাপশক্তিতে রূপান্তর। কারণ আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সালোক সংশ্লেষণ এবং শ্বসন এই দুটো প্রক্রিয়া হচ্ছে একে অপরের বিপরীত প্রক্রিয়া, যদিও আসলে বিপরীত না, বাট অনেকটাই অপোজিট প্রক্রিয়া। তাহলে যেখানে সালোক সংশ্লেষণ শেষ হয় সেখান থেকেই শ্বসন শুরু হয়, যেখানে শ্বসন শেষ হয় সেখান থেকেই সালোক সংশ্লেষণ শুরু হয়। তাহলে এই জিনিসটা আমরা পরীক্ষায় অনেকেই মনে থাকে না যে কোন শক্তি কোন শক্তিতে কনভার্ট হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে যে সালোক সংশ্লেষণ, সালোক মানে আলো সংশ্লেষণ হচ্ছে, অর্থাৎ আলোক শক্তিকে ব্যবহার করে একটা রাসায়নিক পদার্থ তৈরি করব বা রাসায়নিক শক্তিতে কনভার্ট হব, হ্যাঁ। আশা করি সবাই মনে থাকবে। এখন যখন আমরা পরীক্ষায় যদি কখনো আমাদের বলতে বলে বা কখনো আমাদের বলছে যে সালোক সংশ্লেষণের সংজ্ঞা দাও, সালোক সংশ্লেষণ কি, তুমি সবসময় একটা কথা মনে রাখবা, সালোক সংশ্লেষণের সংজ্ঞাতে চারটা জিনিস মাস্ট মেনশনেবল। এই চারটা জিনিসের কোনো একটা বাদ গেলে তোমার হচ্ছে সংজ্ঞা হবে না, ওকে। সেই চারটা জিনিস হচ্ছে এগুলার উপকরণ,
সেটা কি? এই বিক্রিয়ার এই সাইডের এই অংশটুকু, এই সাইডের অংশটুকু, এই সাইডের অংশে কি কি আছে? ক্লোরোফিল আছে, আলো আছে। সেটা অবশ্যই কোনো লাইট মানে আলো না, মানে কোনো হচ্ছে টিউব লাইটের আলো না, এটা অবশ্যই সানলাইট হতে হবে। এবং হচ্ছে আমাদের পানি এবং কার্বন ডাইঅক্সাইড, এই চারটা জিনিসের যে কোনো একটার অভাব হলে সালোকসংশ্লেষণ ঘটতে পারবে না। তাহলে আমরা যদি যখনই আমরা সালোকসংশ্লেষণ বা শ্বসন পড়ব, এই অধ্যায়ের মেমোরাইজেবল জিনিস হচ্ছে জাস্ট দুটো, সেটা হচ্ছে এই দুটোর বিক্রিয়া। এই বিক্রিয়া দুটো মেমোরাইজ করলে এখান থেকে অসংখ্য জিনিস বোঝা সম্ভব। যেমন সূর্যালোক শক্তি থেকে রাসায়নিক শক্তি, এটা আমরা বুঝলাম যে সূর্যের শক্তি থেকে রাসায়নিক শক্তি, এটা বুঝছি আমরা। একইভাবে আমরা একটু খেয়াল যদি করি, আমরা সংজ্ঞা এখন দিব, আমরা সালোকসংশ্লেষণের সংজ্ঞা দিব, যেটার পারফেক্ট সংজ্ঞা আসলে বইতে নাই। হ্যাঁ, এটা আমি দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো এবং কেউ মুখস্থ করবা না। আমি যেভাবে দিচ্ছি এই বিক্রিয়ার দিকে তাকাই, সবাই সেভাবে বলবা। তুমি বলতে পারো সবুজ উদ্ভিদ। যখনই তুমি কোনো উদ্ভিদ সবুজ উদ্ভিদ বলছো, তার মানেই হচ্ছে ওর ক্লোরোফিল আছে বা ক্লোরোপ্লাস্ট আছে, মানে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে অণুটা থাকে সেটাই তো ক্লোরোফিল, ওটা আছে। তো যখনই তুমি বলছো যে সবুজ উদ্ভিদ, তার মানে ওর ক্লোরোফিল আছে। অথবা তুমি বলতে পারো যে হচ্ছে ক্লোরোফিলের উপস্থিতিতে বা ক্লোরোফিলের সাহায্যে, এটাও বলতে পারো। সো আই প্রিফার সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে, সবুজ উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাহায্যে যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে, সেই প্রক্রিয়ায় সালোকসংশ্লেষণ। সবুজ উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে, এক্সট্রা করে বলতে চাইলে সূর্যের আলোকে সংশ্লেষণের মাধ্যমে, যেহেতু সালোক সংশ্লেষণ, সূর্যের আলোর সংশ্লেষণ, সবুজ উদ্ভিদ সূর্যের আলোকে সংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এবং পানির উপস্থিতিতে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে, বা যে খাবার তৈরি করে, এখানে যদি নাও বলো যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, তাও চলবে, যে খাবার তৈরি করে তাকে, সেই পদ্ধতিকে সালোকসংশ্লেষণ বলে। অর্থাৎ যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদ সূর্যের আলো উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাহায্যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে, তাকে আমরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বা ব্র্যাকেটে অবশ্যই ফটোসিনথেসিস বলে। এইটা, এই দুটো কি হইছে, জাস্ট ইগনোর, কারণ এইটা আসলে এই প্রক্রিয়ার উপজাত। উপজাত মানে হচ্ছে বাই প্রোডাক্ট, দ্যাট মিনস বাই চান্স ক্রিয়েট হয়ে গেছে যে প্রোডাক্ট, সেটা হচ্ছে বাই প্রোডাক্ট। ক্লিয়ার সবাই? তাহলে আমরা এই বিক্রিয়াটা মনে রাখবো। এখন আপু বিক্রিয়া কিভাবে মনে রাখবো? এখন সূর্যালোক আর ক্লোরোফিলাকে এই দুটোর মনে রাখার দায়িত্ব তোমাকে দিলাম, ঠিক আছে? এই দুটোর দায়িত্ব আমি নিলাম না, আমি যাই যে কেমিক্যাল ফর্মুলার দিকে এটা কিভাবে মনে রাখবো। তুমি অবশ্যই জানো যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তুমি লিখবাই, এটা তৈরি হবেই। বিশেষ করে তুমি যখন ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণের কথা বলছো, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড এই পাশে আর অক্সিজেন এই পাশে লিখতে তো তুমি ভুলবা না, তাই না? এটা খুবই অবভিয়াস ব্যাপার। সো ওই পাশে কার্বন ডাইঅক্সাইড, এই পাশে অক্সিজেন তো তুমি লিখছো, ওই পাশেও পানি লিখবা, এই পাশেও পানি লিখবা, এইটা খালি মনে রাখবা। যে ওই পাশেও পানি আছে, আবার এই পাশেও পানি আছে। আর অবশ্যই গ্লুকোজ তৈরি হবে, ঠিক আছে? গ্লুকোজ তৈরি হবে। গ্লুকোজ বা কার্বোহাইড্রেটগুলার সংকেতই হচ্ছে কিছুটা এমন যে CnH2nOn, অর্থাৎ যতটা সি লিখবা তার দ্বিগুণ হাইড্রোজেন লিখতে হয়, আবার যতটা সি লিখবা ততটাই অক্সিজেন লিখতে হয়। তাহলে CnH2n মানে হচ্ছে 12 এবং হচ্ছে O6। ক্লিয়ার এটা? আচ্ছা, এখন আপু মানে তোমাদের মতো আমার যেটা হতো, আমার খুবই বিরক্ত লাগতো সমতাকরণ করতে। মানে সমতাকরণ করতে গেলে মনে হইতো কি যে এত মাথা খাটাইতেছি, আমার ব্রেইন অনেক নষ্ট হচ্ছে। সো আমি সমতাকরণ করার সহজ টেকনিক বলে দিই। দেখো, যেহেতু এখানে 6 আছে, মনে রাখবে এখানে সব জায়গায় 6 লিখতে হবে, বাংলা কথা, এখানে সব জায়গায় 6 লিখতে হবে। কিভাবে? এখানে 6 লিখবা, অক্সিজেনের এই যে কার্বন ডাইঅক্সাইডের এই সাইডে এখানে 6 লিখবো, 6 লিখছি। এখানটার কথা পরে বলতেছি আমি। এখানে 6 লিখবো না, কেন? কারণ আপু অলরেডি এখানে 6 আছে, এখানে 6 লিখলে এটা 36 হয়ে যাবে, দ্যাটস ওয়াই এখানে 6 লিখবো না। এখানেও 6 লিখবো, এখানেও 6 লিখবো। এখন কথা হচ্ছে ওইখানে ওই পানির জায়গাটায় 6 লিখলাম না কেন?
দেখো পানিতে যদি তুমি 6 লিখতা তাহলে জিনিসটা কি হয়ে যেত, এইখানে যতখানি পানি এখানেও ততখানি পানি, তাহলে তো আসলে বিক্রিয়াই হয় নাই, যত পানি নিয়ে আসছিল অত পানি হয়ে গেছে, আর বাকি একা কার্বন ডাইঅক্সাইডে এত কিছু তৈরি করে ফেলছে, তাই কি হয়? হয় না। যেহেতু কার্বন ডাইঅক্সাইড বেচারাকে গ্লুকোজ তৈরি করতে হবে, অক্সিজেন তৈরি করতে হবে, অবশ্যই এখানে পানিকে একটু বেশি হইতে হবে, ঠিক আছে? তাহলে এখানে পানি হচ্ছে 12টা, বাদ বাকি সবগুলোতে 6, বাট এখানে আবার ভুলে 6 দেওয়া যাবে না, কারণ এখানে 6 দিলে কার্বন 36টা হয়ে যাবে। হ্যাঁ, এখানে কার্বনের সোর্স জাস্ট এক জায়গা থেকে আসছে। আচ্ছা, আরেকটা জিনিস সুন্দর করার জন্য যেটা মেনশনেবল, সেটা হচ্ছে এই যে যখন আমরা বিক্রিয়াটা লিখলাম, বিক্রিয়া পরীক্ষায় লিখতেই হবে, হ্যাঁ, মানে এটা একদম মাস্ট আর কি, যে কোনো প্রশ্নের মধ্যে আসলে বিক্রিয়াটা তোমার লিখতে হবে, বিক্রিয়াটা মাথায় রাখতে হবে। তো তুমি আরেকটা কাজ করবা, এটা কিন্তু আমরা সবাই পারি কিন্তু আমরা অ্যাভয়েড করে যাই বা লিখি না, সেটা হচ্ছে এখানে আমরা লিখবো যে এটা কার্বন ডাইঅক্সাইড, মানে বাংলায় লিখবো যে কার্বন ডাইঅক্সাইড, আমরা জানি তাও লিখবো, হ্যাঁ, এটা হচ্ছে পানি। তারপরে এটা তুমি যদি চাও তুমি গ্লুকোজ লিখতে পারো অথবা লিখতে পারো কার্বোহাইড্রেট, তোমার ইচ্ছা। গ্লুকোজ, এটা হচ্ছে পানি, আর লাস্টে হচ্ছে অক্সিজেন। এইগুলো আমরা মাস্ট লিখে দিব পরীক্ষায়, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা জানি কিন্তু আমরা লিখি না পরীক্ষায়, এটা করব না, আমরা লিখে আসবো। তাহলে আমরা কি শিখে গেলাম? বিক্রিয়াটা শিখে গেলাম, এবং কোন শক্তি কোন শক্তিতে কনভার্ট হয় সেটা শিখলাম। সাথে সাথে আমরা হচ্ছে সালোক সংশ্লেষণের সংজ্ঞা দেওয়া শিখে ফেললাম, এবং উপকরণ যে 4টা আছে এই 4টা উপকরণ মাস্ট মনে রাখতে হবে। পরীক্ষায় এমনি এমসিকিউ আকারও আসবে, নিচের কোনটি সালোক সংশ্লেষণের উপকরণ নয়, নিচের কোনটি সালোক সংশ্লেষণের উপকরণ, এইভাবে আসবে পরীক্ষায়। আচ্ছা, এইবার আমাদের একটা ছবি দেখাচ্ছে যে সালোক সংশ্লেষণ আসলে কোথায় হয়। এটা পাতার হচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইল্যাকয়েড মেমব্রেন থাকে, কঠিন কিছু না। আমরা যখন আরেকটু বড় হব, যেরকম আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিজোম পড়ছি, তারপরে স্টোমা পড়ছি, এরকম বিভিন্ন অংশ পড়ছি, ম্যাট্রিক্স পড়ছি, এরকমভাবে আমরা হচ্ছে যখন ক্লোরোপ্লাস্টের ভেতরের অংশগুলো চিহ্নিত করব, তখন দেখব ওখানে থাইল্যাকয়েড নামে কিছু জিনিস আছে। এই যে চাকা চাকা যে জিনিসগুলা, এই চাকা জিনিসগুলাই হচ্ছে থাইল্যাকয়েড, ঠিক আছে? আর অনেকগুলো চাকা একসাথে হয়ে আমার তৈরি করে হচ্ছে গ্রানাম। অনেকগুলো চাকা যখন একসাথে হয় তখন সেটাকে আমরা বলি গ্রানাম। তো মোর স্পেসিফিক্যালি এই থাইল্যাকয়েড মেমব্রেনে ক্লোরোফিল থাকে, যেই জায়গায় আমাদের মানে হচ্ছে ফটোসিনথেসিসটা বা সালোকসংশ্লেষণটা হয়ে থাকে। এবং কোন ধরনের টিস্যুতে এটা মানে হতে দেখা যায়, যেরকম আমরা হচ্ছে উদ্ভিদে পরিবহন টিস্যু পড়ছি, জাইলেম টিস্যু পড়ছি, ফ্লোয়েম টিস্যু পড়ছি, ওই রকমই উদ্ভিদের একটা টিস্যু মানে হচ্ছে কোষগুচ্ছ, একটা টিস্যু আছে যেটা হচ্ছে মেসোফিল টিস্যু। এই মেসোফিল টিস্যুতে আমাদের অনেক ক্লোরোপ্লাস্ট থাকে। মেসোফিল টিস্যু মানে তো অনেকগুলো মেসোফিল কোষ দিয়ে তৈরি টিস্যু, সেখানে অনেক ক্লোরোপ্লাস্ট থাকে, সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস্ট থাকে। সেই ক্লোরোপ্লাস্টের থাইল্যাকয়েডে আমার হচ্ছে সালোকসংশ্লেষণ হয়। মেনলি সালোকসংশ্লেষণ ক্লোরোপ্লাস্টেই হয়, আর একটু স্পেসিফিক করে বললে মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টের হচ্ছে থাইল্যাকয়েডে আমার হচ্ছে সালোকসংশ্লেষণটা হয়। ওকে, এই স্লাইড থেকে আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু হচ্ছে এমসিকিউ পড়ব, যেমন কি পাতার মেসোফিল টিস্যু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। এই অংশটা পুরোটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সো আমি আলাদা করে কোনো অংশ দাগাচ্ছি না। পাতার মেসোফিল টিস্যু সালোকসংশ্লেষণের একদম মেইন প্লেস, ঠিক আছে? আমাদের পরীক্ষায় মার্কেও আসতে পারে সালোকসংশ্লেষণের প্রধান স্থান কোনটা, এটা আমরা সবসময় মনে রাখবো। এখন কথা হচ্ছে যে যারা জলজ উদ্ভিদ মানে পানির নিচে থাকে তারাও কিন্তু সালোকসংশ্লেষণ করে, আবার যারা স্থলজ উদ্ভিদ তারাও কিন্তু সালোকসংশ্লেষণ করে। তো এই স্থলজ উদ্ভিদরা পানি কোথা থেকে পাচ্ছে আর জলজরা পানি কোথা থেকে পাচ্ছে? জলজরা তো পানির মধ্যেই আছে, সো ওরা পানির মধ্যে যেহেতু আছে, সো ওখান থেকেই ওরা পানি পাচ্ছে, রাইট? আর যারা স্থলজ উদ্ভিদ তারা মূল দিয়ে পানিটা তাদের মেসোফিল টিস্যু পর্যন্ত নিয়ে যাচ্ছে, কারণ মেসোফিল টিস্যুতেই কিন্তু সালোকসংশ্লেষণ হবে, মূলে কিন্তু সালোকসংশ্লেষণ হচ্ছে না। সো মূল থেকে একদম কালেক্ট করে মেসোফিল টিস্যু পর্যন্ত নিয়ে যাচ্ছে। তাহলে আমরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়া যে একটু আগে দেখলাম, এর জন্য সূর্যালোক তো বাই ডিফল্ট পাতার উপরে পড়ছে, ক্লোরোফিলের স্থানটা কোথায় সেটা একদম স্পেসিফিক্যালি জানলাম, পানি কিভাবে পাচ্ছে জলজ স্থলজ দুটোর ক্ষেত্রেই জানলাম। বাদ থাকে কার্বন ডাই অক্সাইড কোথা থেকে পাচ্ছে, মানে কার্বন ডাই অক্সাইড তো পরিবেশ থেকে পাচ্ছে, বাট উদ্ভিদ এটা কিভাবে গ্রহণ করছে। আমরা উদ্ভিদে কিছু ছিদ্র বা পত্ররন্ধ্র মানে
পাতার রন্ধ্র বা পাতার ছিদ্র, যেটার অপর নাম হচ্ছে স্টোমা বা স্টোমাটা, একবচন আর বহুবচন জাস্ট। সো এই স্টোমায় আমরা হচ্ছে যে ছিদ্রটা আছে সেটা যখন ওপেন হয় তখন ওখানে কার্বন ডাইঅক্সাইড ঢুকে পড়ে। এই কার্বন ডাইঅক্সাইডটা মেসোফিল টিস্যু হচ্ছে নিয়ে নিচ্ছে। তাহলে মেসোফিল টিস্যুর মানে তুমি যখন রান্না করো তখন তুমি কি করো, তুমি হচ্ছে সব কিছুকে কালেক্ট করো দেন রান্না করো। সো একইভাবে এইখানে যখন সালোকসংশ্লেষণটা হচ্ছে তখনও কার্বন ডাইঅক্সাইড, পানি, ক্লোরোপ্লাস্ট তো অলরেডি এক্সিস্টিং আছে, সূর্যের আলো পড়তেছে, ওইরকম মোমেন্টে মানে যে যখন রান্নাতে চুলায় যখন গ্যাস আছে অবশ্যই সেই মোমেন্টেই তুমি রান্না করতে যাবা, তোমার উপকরণগুলো তুমি গোছায় নিয়ে যাচ্ছ। উপকরণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি, এই দুটো গোছানো শেষ, এখন তুমি সালোকসংশ্লেষণ করবা। এখন প্রশ্ন হচ্ছে সালোকসংশ্লেষণ বেশি কোথায় হয়, জলজ উদ্ভিদে নাকি স্থলজ উদ্ভিদে? দেখো লেখা আছে জলজ উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি। কেন জলজ উদ্ভিদে কেন বেশি? কারণ জলে পানি বেশি তাই? আচ্ছা, পানি বেশি এটাও একটা রিজন, বাট কার্বন ডাইঅক্সাইড বেশি। তুমি যদি দেখো যে পানিতে 0.3% এবং বায়ুমণ্ডলে 0.03%, মানে একটু কম, কিন্তু 0.3 মানে এটার সংখ্যাটা কিন্তু ওইটার থেকে কম। তাহলে এগুলো এবার এমসিকিউতে আসবে। আমি বলছি না এই পুরো স্লাইডটা ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, হ্যাঁ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ঠিক আছে? তাহলে এখানে 0.03 আমার হচ্ছে বায়ুমণ্ডলে আছে, এই জন্য স্থলজ উদ্ভিদ একটু কম তুলনামূলক, আর জলজ উদ্ভিদে যেহেতু 0.3% এই জন্য ওখানে হচ্ছে আমাদের এটা বেশি। এবং অলরেডি আমি মেনশন করছি যে অক্সিজেন এবং পানি আসলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার হচ্ছে বাই প্রোডাক্ট বা উপজাত, হ্যাঁ। এবং একই সাথে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া যেটা জীবের দেহে ঘটে, এই জন্য এটা একটা জৈব রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে? কারণ এটা জীবের দেহে ঘটে। এটা একটা রাসায়নিক বিক্রিয়ার, আমরা রাসায়নিক বিক্রিয়া তো অনেক ধরনের বিক্রিয়া পড়ি, প্রতিস্থাপন বিক্রিয়া, তারপরে আমাদের হচ্ছে সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, এরকমই একটা বিক্রিয়া হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া বা অক্সিডেশন রিডাকশন বিক্রিয়া। এই অক্সিডেশন রিডাকশন বিক্রিয়া যেটা, এটাই হচ্ছে আমাদের সালোকসংশ্লেষণ হচ্ছে একটা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনের উদাহরণ। এখানে আমাদের একটা অংশ অক্সিডাইজড হয়, মানে এখানে যেহেতু আমাদের দুইটা প্রোডাক্ট আছে, একটা জারিত হয় আর একটা বিজারিত হয়, ঠিক আছে? দুটো প্রোডাক্ট এভাবে হয়। সো এই জন্য এটা আমাদের ওইটার ডিটেলসে আমি আপাতত আর গেলাম না। সো ওইটা হচ্ছে আমরা সালোকসংশ্লেষণ, একটা হচ্ছে জারণ বিজারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় এখানে একটু ছোট্ট করে লেখা আছে অক্সিজেন হচ্ছে মানে পানি হচ্ছে আমাদের জারিত হয়, যে জারিত হয় সে আবার নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত হয় করে, এগুলো আমরা জানি জারক বিজারকের বৈশিষ্ট্য। এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিজারিত হয়, ঠিক আছে? দুইটা যেহেতু আমাদের হচ্ছে এখানে রিঅ্যাক্ট্যান্ট আছে, মানে দুটো বিক্রিয়ক আছে, একটা জারিত হয় আর একটা হচ্ছে বিজারিত হয়। পরীক্ষায় যদি খ মার্কের জন্য আসে যে সালোকসংশ্লেষণ বিক্রিয়া কেন জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো, তাহলে অবশ্যই ওখানে মেনশন করবা যে এটা জারণ বিজারণ বা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, বিক্রিয়াটা লিখবা, ওখানে তুমি দেখাই দিবা যে কোনটা জারিত হচ্ছে এবং কোনটা বিজারিত হচ্ছে, কোনটা জারক কোনটা বিজারক, এবং সেটা হচ্ছে বাই প্রোডাক্ট আকারে তুমি এইভাবে দেখাই দিবা, ঠিক আছে? সো আপাতত তুমি শুধু একটা এমসিকিউর জন্য মনে রাখো যে এটা জারণ বিজারণ, একটা হচ্ছে বিক্রিয়া। তাহলে এই স্লাইডে মেনলি কি কি ছিল? এই স্লাইডে ছিল যে উদ্ভিদ যে রান্না করবে, সালোক সংশ্লেষণ আসলে ওর নিজের জন্য রান্না করা, এইটা করার জন্য ও কিভাবে ক্লোরোফিল ওর কোথায় থাকে সেই জায়গায় হবে ওর মেইন স্থান, কারণ ক্লোরোফিল তো আর কালেক্ট করতে পারবে না, এবং ও কিভাবে পানি আর কার্বন ডাইঅক্সাইড কালেক্ট করছে, এইটা এই স্লাইডে দেখানো হয়েছে, সাথে কিছু এমসিকিউ বলা হয়েছে। সো মেনলি এই স্লাইডটা আমরা এমসিকিউর জন্য পড়ব। এখন পর্যন্ত কোনো বড় প্রশ্ন আমরা হচ্ছে পাই নাই যেটা হচ্ছে আমাদের গ বা ঘ এর জন্য আসতে পারে। আচ্ছা, এইবার চলে আসছে আমাদের গ বা ঘ এর জন্য আসার মতো বড় প্রশ্ন, যেখানে আমাদের বলতে পারে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার পর্যায়গুলো বা ধাপগুলো ব্যাখ্যা করো। তো সালোক সংশ্লেষণ কিন্তু অনেক জটিল আর দীর্ঘ প্রক্রিয়া, যেটা আমাদের বইতে খুবই 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 মানে মেবি 10 ভাগের 1 ভাগে দেখানো হয়েছে, বাকি 9 ভাগে আমাদের দেখানো হয় নাই, যেটা আমরা আরও বড় যখন হব তখন জানবো। সো এই প্রক্রিয়াটা
আমাদের শারীরতত্ত্ববিদ বা ফিজিওলজিস্ট, কারণ এগুলো সবই হচ্ছে উদ্ভিদ দেহে ঘটা হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস, আমাদের সালোকসংশ্লেষণ বা শ্বসন দুটোই। তো এইটা হচ্ছে ব্ল্যাকম্যান, উনি হচ্ছে দুইটা পর্যায়ে ভাগ করেন। ওনার নামটা আমাদের হচ্ছে এমসিকিউ পারপাসে মনে রাখতে হবে। তো একটা হচ্ছে কি আলোক নির্ভর পর্যায়, মানে কি, মানে হচ্ছে যেই পর্যায়ে আলো মাস্ট, কেন আলো নির্ভর, তার মানে আলো আমার লাগবেই, আলো ছাড়া আমি বাঁচবো না। আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, তার মানে কি আলোক নিরপেক্ষ পর্যায়ে কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডার্ক ফেজ বা অন্ধকার পর্যায়। এখন তোমার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আলোক নির্ভর মানে তো আমাদের লাইট লাগছে মাস্ট, আমাদের সূর্যালোক লাগছে মাস্ট, তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে মেবি সূর্য লাগে না। হ্যাঁ, দ্যাটস ট্রু যে সূর্য লাগে না, তার মানে কি ও রাত্রে হয়। এখনো নিরপেক্ষ, সূর্যের আলো লাগছে কি লাগছে না তাতে কি ওর যায় আসবে? দ্যাট মিনস আলোক নিরপেক্ষ পর্যায়ে 24 ঘন্টায় চলে, 24 আওয়ার্স। ঠিক আছে, উই ক্যান সে যে সালোক সংশ্লেষণ পার্শিয়ালি হচ্ছে মানে সালোক সংশ্লেষণ পার্শিয়ালি 24 ঘন্টা চলা প্রসেস, পার্শিয়ালি। এখন এটা ডিপেন্ড করে যে আলোক নির্ভর পর্যায়ের যে উপাদানগুলো, ওগুলো আমি আলোক নিরপেক্ষ পর্যায়ে যেহেতু লাগবে, তাহলে ওই উপাদানগুলো আমার আছে কি না, মাছ ভাজার জন্য মাছ আছে কি না। এখন মাছ যদি থাকে তাহলে আমি হচ্ছে নেক্সট স্টেপে যাইতে পারবো, না হলে আমি পারবো না। কিন্তু কখনো এটা বলে ভুল করা যাবে না যে আলোক নিরপেক্ষ পর্যায় শুধুমাত্র রাতে চলে বা শুধুমাত্র দিনে চলে, এটা ঠিক না। আলোক নির্ভর পর্যায়ে শুধুমাত্র দিনে চলে, আলোক নিরপেক্ষ পর্যায়ে সূর্য আলো থাকলেও চলতে পারে, সূর্য আলো না থাকলেও চলতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের স্টোমা বা পত্ররন্ধ্রের হচ্ছে একটা ডায়াগ্রাম দেখাইছে। পত্ররন্ধ্র ডায়াগ্রাম তোমরা আরও পরবর্তীতে ডিটেলস শিখবা। এইটা হচ্ছে পত্ররন্ধ্র বা ভেতরের যে রন্ধ্রটা, এটা হচ্ছে গার্ড সেল বা রক্ষী কোষ, যেটা হচ্ছে আমাদের রন্ধ্রটাকে রক্ষা করে। গার্ড যেরকম হচ্ছে আমাদের বাড়ির যে ডোর আছে সেটা খোলা বন্ধ করার কাজ করে, একইভাবে ও খোলা বন্ধ করার কাজ করে। আর সাইডের যে কোষগুলো থাকে সেটা হচ্ছে সঙ্গী কোষ বা সঙ্গ দেয় গার্ডকে, এরকম কোষ। হ্যাঁ, সো এটা তোমরা পরে ডিটেলস শিখবা আর কি। আচ্ছা, এখন পরীক্ষায় বড় প্রশ্ন আসতে পারে যে আলোক মানে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো, অথবা আলোক নির্ভর পর্যায়ে ব্যাখ্যা করো, অথবা আলোক নিরপেক্ষ পর্যায়ে ব্যাখ্যা করো, যে কোনো একটাই স্পেসিফিক্যালি আসতে পারে। ঠিক আছে, কারণ দুটো আসলে আসলে কোশ্চেনের পরিধি অনেক বড় হয়ে যায়। তারপরে যদি দুটো আসে তোমাকে শর্ট করে লিখে যাইতে হবে, আর যদি হচ্ছে একটা আসে তাহলে একটু ইলাবোরেটলি লিখতে হবে। কিভাবে লিখবা সেটা আমি বলে দিব, খুবই সহজ, এই অংশটা মনে রাখা খুবই সহজ, এটা তো মানে প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা, তোমাকে প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে যে আলোক নির্ভর পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, যেটা এটা অবশ্যই আমরা ইংলিশ টার্মটা সহ মনে রাখবো। এই পর্যায়ে মূলত আমরা যেটা পড়ছিলাম যে আমাদের আলোক শক্তি রাসায়নিক শক্তিতে যে কনভার্ট হয়, এই পর্যায়ে এই ঘটনাটা আমাদের আসলে ঘটে যায়। এই পর্যায়ে তিনটা জিনিস হচ্ছে আমাদের তৈরি হয়, তিনটা জিনিস আমাদের তৈরি হয় এই পর্যায়ে মাস্ট, এবং এই তিনটা জিনিস তৈরি দিয়ে আমরা এর পরবর্তী যে পর্যায়, মানে এইগুলা হচ্ছে এর পরবর্তী পর্যায়ের উপাদান। আলোক নির্ভর পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ের এগুলো হচ্ছে উপাদান, এগুলো লাগে ওখানে। হ্যাঁ, আচ্ছা, সো আমরা প্রথমে যে জিনিসটা মনে রাখবো, আমরা যে তিনটা নাম মনে রাখবো যে কোন তিনটা জিনিস এই পর্যায়ে উৎপন্ন হচ্ছে। একটা হচ্ছে আমাদের এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অলরেডি আমরা পড়ে আসলাম। হাইড্রোজেন আয়ন বা প্রোটন, অনেকেই তোমরা জানো না যে হাইড্রোজেন আয়নকে কেন প্রোটন বলে। আমরা খুব সহজে বুঝি, হাইড্রোজেন আয়ন মানে হচ্ছে এখানে কি আছে, একটা ইলেকট্রন আছে, এখানে হচ্ছে একটা প্রোটন আছে। হাইড্রোজেন মানে হচ্ছে নিউট্রন কিন্তু নাই, তাই না? হাইড্রোজেনে নিউট্রন নাই, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে দান করে দিয়েছে ইলেকট্রন, সো ইলেকট্রন চলে গিয়েছে। ইলেকট্রন যেহেতু চলে গিয়েছে তার মানে শুধু একটা নিউক্লিয়াস পড়ে আছে, যে নিউক্লিয়াসের আছে প্রোটন। আমরা অন্য কোনো, যেরকম আমরা যদি হিলিয়াম 2+ বলতাম, যে হিলিয়াম থেকে দুটো ইলেকট্রন চলে গিয়েছে, ওকে কিন্তু আমরা প্রোটন বলতে পারি না, কারণ ওর নিউক্লিয়াসে নিউট্রন আছে। কিন্তু হাইড্রোজেনের নিউক্লিয়াসে শুধুমাত্রই প্রোটন উপস্থিত আছে, নিউট্রন নাই। এই জন্য হাইড্রোজেন প্লাসকে আমরা হচ্ছে প্রোটন বলতে পারি। অনেকে এটা বোঝো না। হ্যাঁ,
হাইড্রোজেন প্লাস, এটা একদম মনে রাখবা ভালো করে, হাইড্রোজেন প্লাস বা হাইড্রোজেন আয়ন যেটা, সেটাকে আমরা প্রোটনও বলতে পারি। তাহলে এই জায়গায় আমাদের এটিপি তৈরি হবে, হাইড্রোজেন আয়ন তৈরি হবে, আর NADPH তৈরি হবে। তুমি যদি এই ফুল ফর্মটা নাও মনে রাখতে পারো, দ্যাটস ওকে, বাট তুমি NADPH এই কথাটা মনে রাখো। তাহলে এখান থেকে তুমি 3টা জিনিস মনে রাখো, এটিপি, NADPH আর H+, ব্যাস। তুমি খালি যখনই তোমাকে কেউ বলবে যে আলোক নিরপেক্ষ মানে আলোক নির্ভর পর্যায়ে ব্যাখ্যা করো, তুমি শুরুতেই বলে দিবা যে এখানে 3টা জিনিস তৈরি হয়। কি কি? এটিপি, H+, NADPH। এখন এই NADPH কি? দেখো নিউকোটিনামাইড, N ফর নিউকোটিনামাইড, অ্যাডিনিন, A ফর অ্যাডিনিন, ডাইনিউক্লিওটাইড, D ফর ডাইনিউক্লিওটাইড, P ফর ফসফেট। হ্যাঁ, অ্যাডিনিন, ডাইনিউক্লিওটাইড, ফসফেট। তাহলে আপু H কই গেল আর শুরুতে বিজারিত কেন? H যোগ হওয়ার কারণে এটাকে বিজারিত বলছে। কোন একটা জিনিসের সাথে যখন H যোগ হয় তখন সেটাকে বোঝায় যে সেটা বিজারিত হয়েছে। তাহলে এটা হচ্ছে বিজারিত, কারণ হচ্ছে H এর কারণে। যদি আমি NADP বলতাম তাহলে এইটার ফুল ফর্ম হচ্ছে এটা, নিকোটিনামাইড, অ্যাডিনিন, ডাইনিউক্লিওটাইড, ফসফেট। এটার লাস্টে H যুক্ত হওয়ার কারণে আমি এটাকে বিজারিত বলছি, ঠিক আছে? বাট ফুল ফর্ম তুমি শুরুতেই মুখস্থ করতে যাবা না, তুমি খালি এই 3টা জিনিস মনে রাখবা। আচ্ছা, এইবার খুবই সহজে বলে দিব, দেখবা একদম চট করে এই প্রসেসটা শেষ হয়ে গেছে। এখানে 2টো ঘটনা ঘটে, একটা হচ্ছে ফসফোরাইলেশন, আরেকটা হচ্ছে ফটোলাইসিস। ফসফোরাইলেশন যেটা আমরা শুরুতেই পড়ে আসলাম, ফসফোরাইলেশন হলে আমাদের এটিপি তৈরি হয়, আমরা শুরুতেই পড়ে আসলাম, যেটা আমাদের অলরেডি ডান, তাহলে এইটা আমরা তৈরি করে ফেলতে পারছি। আরেকটা হচ্ছে আমাদের ফটোলাইসিস। লাইসিস মানে হচ্ছে কোনো কিছু ভেঙে ফেলা। ফটোলাইসিস কেন সেটাতে পরে আসছি। এই ফটোলাইসিস হলে আমাদের H+ তৈরি হয়ে যায়, তাহলে আমরা H+ও পেয়ে গেলাম, আমরা হচ্ছে এটিপিও পেয়ে গেলাম। আর যদি আসি যে NADPর কথাই, তো তোমরা শুকরিয়া আদায় করো যে NADP দেয় নাই, কারণ NADP যে তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা সেটা একটু বড় প্রক্রিয়া, দ্যাটস ওয়াই আলোক নির্ভর পর্যায়ে এখানে আমাদের এটা মেনশন করা হয় নাই। হ্যাঁ, তাহলে আমরা এটিপি তৈরি করব ফসফোরাইলেশনের মাধ্যমে, আর হাইড্রোজেন প্লাস তৈরি করব বা হাইড্রোজেন আয়ন তৈরি করব হচ্ছে ফটোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে। এখন খুবই সহজ, এই যে এই ফসফোরাইলেশন, আমরা অলরেডি ফসফোরাইলেশন মানে কি জানি। এই প্রক্রিয়াটা যদি খেয়াল করি যে কোনো ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট, কোনো ইনঅর্গানিক ফসফেট মানে অজৈব ফসফেটকে ইনঅর্গানিক ফসফেট বলে, এই জন্য এটাকে PI হিসাবে লেখা হয়েছে। ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করলে এটাকে আমরা ফসফোরাইলেশন বলি। এটা সম্পর্কে আমরা অনেক কথা বলছি শুরুতে, কিন্তু এই প্রক্রিয়াটাই যখন আলোর উপস্থিতিতে হয় তখন সেটাকে ফটোফসফোরাইলেশন বলে। এখানে যদি আমরা আলোর প্রেজেন্স পাই তাহলে সেটাকে আমরা ফটোফসফোরাইলেশন বলবো। এই যে দেখতে পাচ্ছি এটাকে ফটোফসফোরাইলেশন বলছে, যেহেতু সালোকসংশ্লেষণ মানেই আলোর উপস্থিতি, এই জন্য এখানে আমরা হচ্ছে ফটোফসফোরাইলেশন কথাটা বলছি। একইভাবে পানি যখন ভাঙে তখন হাইড্রোজেন প্লাস, O2 এবং হচ্ছে আমাদের ইলেকট্রন তৈরি হয়। এখানে হাইড্রোজেন হচ্ছে 2টো, হ্যাঁ, আর এখানে হচ্ছে যদি সমতা করো তাহলে জিনিসটা দেখতে এরকম হবে, আর 2টা ইলেকট্রন। সো এই প্রক্রিয়াটা আমাদের হচ্ছে ফটোলাইসিস, মানে পানি ভেঙে যে আমাদের হাইড্রোজেন প্লাস, অক্সিজেন এবং ইলেকট্রন তৈরি হওয়াকে আমরা ফটোলাইসিস বলি। কিন্তু পানির উপস্থিতিতে যখন এই ঘটনা ঘটে তখন আমরা এটাকে ফটোলাইসিস বলি, মানে শুধু লাইসিস না বলে ফটোলাইসিস বলি, কারণ পানির উপস্থিতিতে। এবং এই সংজ্ঞাগুলোর শুরুতে সবসময় দেখবা সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে এই কথাটা লেখা থাকে, যেহেতু এটা সালোক সংশ্লেষণের প্রক্রিয়া। তাহলে যদি পরীক্ষায় আসে যে আমাদের আলোক নির্ভর পর্যায়ে ব্যাখ্যা করো, খুবই ইজি, শুরুতে কোন 3টা জিনিস তৈরি হয় লিখে দিবা, তারপর লিখবা এখানে 2টো পদ্ধতি আছে, মানে 2টো স্টেপ হয় বা 2টো ঘটনা ঘটে। একটা হচ্ছে ফটোফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশনের সংজ্ঞা দিবা, বিক্রিয়া দিবা। আরটা হচ্ছে ফটোলাইসিস, ফটোলাইসিসের সংজ্ঞা দিবা, বিক্রিয়া দিবা। কিন্তু সংজ্ঞা মুখস্থ করব না, আমরা বিক্রিয়াটা মনে রাখবো, বিক্রিয়া দেখে সংজ্ঞা লিখে দিব। ক্লিয়ার সবাই? একদম ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়ে, ঠিক আছে? অন্ধকার না, অন্ধকার পর্যায়ে। লাইট ডিপেন্ডেন্ট ফেজ বা
ডার্ক ফেজ। এখানে আমাদের দেখো শুরুতেই লেখা আছে আলোক পর্যায়ে তৈরি এটিপি, তারপরে আমাদের NADPH, H+ এগুলোর সাহায্যে এবার কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হবে। কারণ এই পর্যায়ে শেষ মানেই কি শেষ বলো তো? সালোকসংশ্লেষণ শেষ। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? তুমি হচ্ছে কার্বোহাইড্রেট এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে এই পর্যায়ে শেষে আমরা যে কার্বোহাইড্রেট পাবো, বিজ্ঞানীরা অনেক গবেষণা নিরীক্ষা করে দেখেছেন এই কার্বন ডাই অক্সাইড, লাস্টে কার্বন ডাই অক্সাইড থেকে এই যে আমাদের গ্লুকোজ যে তৈরি হয় বা কার্বোহাইড্রেট যে তৈরি হয়, এটাই তৈরি হচ্ছে সব জায়গায়, কিন্তু এর ধাপগুলো এক একটা উদ্ভিদে এক এক রকম। তো বিজ্ঞানীরা অনেক গবেষণা নিরীক্ষা করে 3টা ধাপ বা 3টা পর্যায়ে আবিষ্কার করছেন। এটা এমন না যেরকম আগের স্টেপে আমরা দেখছিলাম কি যে ফটোফসফোরিলেশনও হবে, ফটোলাইসিসও হবে, এখানে কিন্তু জিনিসটা তা না। এখানে হচ্ছে হয়ও ক্যালভিন চক্র দিয়ে তৈরি করবে কার্বোহাইড্রেট, এক টাইপের উদ্ভিদ, মনে করি আম গাছ, ও ক্যালভিন চক্র দিয়ে তৈরি করে। ধান গাছ ও হ্যাচ এবং স্ল্যাক্স চক্র দিয়ে কার্বোহাইড্রেট তৈরি করে। আর কিছু হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ আছে, তারা আবার হচ্ছে ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক বা ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম বা সংক্ষেপে আমরা বলে থাকি ক্যান পাথওয়ে। এই ক্যান পাথওয়ে দিয়ে ওরা আবার হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি করে। তাহলে এক একজন এক এক পদ্ধতি অবলম্বন করে কার্বোহাইড্রেট তৈরি করে, ঠিক আছে, যে কোনো একটা। সো পরীক্ষায় আসলে আমরা এইভাবেই লিখব। এটার বিশাল বড় একটা ছক, বিশাল বড় একটা গ্রাফ বড় ক্লাসের বইতে আছে, এটা আমাদের এখন লাগতেছে না। আমরা খালি 3টা পথের আগে নাম পড়ব। বিজ্ঞানীদের নাম অনুসারে এটা হচ্ছে আমাদের মানে পদগুলোর নাম করা হয়েছে। বিজ্ঞানী কেলভিন এটা আবিষ্কার করছিলেন, এই জন্য এটা কেলভিন চক্র। এটা আরও নাম আছে, আমরা একটু পরে পড়ব। C3 চক্র, হ্যাচ এবং স্ল্যাক চক্র, এটা হচ্ছে এটা স্ল্যাক হবে, ল্যাক না, স্ল্যাক হবে, স্ল্যাক চক্র। তো স্ল্যাক চক্র যেটা, সেটা হচ্ছে আমাদের C4 চক্র, এবং হচ্ছে ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক যেটা, সেটা হচ্ছে ক্যান পাথওয়ে, সেই চক্র। উনি বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক আবিষ্কার করছেন, ওই জন্য ওনার নাম অনুযায়ী হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই ছবিটাতে মানে এই ছবিটা তোমার তেমন একটা কোথাও আঁকা লাগবে না। যদি আসে যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করো, তাহলে তুমি চাইলে এই ছবিটা আঁকতে পারো, কারণ সেক্ষেত্রে আসলে তুমি সব কিছু অনেক শর্টে শর্টে লিখে যাবা, ঠিক আছে, শর্টে শর্টে লিখে যাবা। সো ওই জায়গায় তুমি চাইলে এটা হচ্ছে ইনক্লুড করতে পারো। এখানে দেখো আলোক নির্ভর পর্যায়ে দেখাইছে যে ওয়াটার দিয়ে আমাদের অক্সিজেনটা বের করে দিচ্ছে, কারণ আমরা দেখলাম ফটোলাইসিস হয়ে আলোক নির্ভর পর্যায়ে কিন্তু অক্সিজেনটা তৈরি হয়ে যাচ্ছে। কার্বন ডাই অক্সাইড থেকে কার্বোহাইড্রেট খাবার তৈরি করার জন্য বা যে শর্করা জাতীয় খাবার তৈরি করার জন্য কিন্তু কেলভিন চক্রের হেল্প লাগতেছে। কেলভিন চক্র মানে যে কোনো চক্র, কেলভিন চক্র হোক, হ্যাচ ও স্ল্যাক চক্র হোক, এটা হেল্প লাগতেছে। সো এখানে দেখো দেখাইছে যে এখানে কিন্তু আমাদের ATP এবং NADPH এখানে কিন্তু পাস অন করা লাগতেছে। তো এটা এভাবেই চলতে থাকে, এটা একটা চক্র, তো এটা এভাবেই চলতে থাকে। হ্যাঁ, আচ্ছা, সো এই জিনিসটা এখানে দেখাইছে। তোমরা চাইলে পরীক্ষায় এই ছবিটা হচ্ছে আঁকতে পারো, আঁকলে ভালো আর কি। হ্যাঁ, আর এই জায়গাটা হচ্ছে আমাদের সেই থাইল্যাকয়েড, যেখানে আমাদের হচ্ছে ফটোসিনথেসিসটা হয়, সেটা সূর্যালোক আসছে, পানি আসছে, এগুলো। হ্যাঁ, দেখো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে সূর্যালোক, পানি, কার্বন ডাই অক্সাইড ঢুকছে এবং বের হয়ে যাচ্ছে অক্সিজেন এবং শর্করা। শর্করা বের হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় থেকে, আর পানি বের হচ্ছে আলোক নির্ভর পর্যায় থেকে, কারণ ফটোলাইসিসে পানিটা অক্সিজেনটা বের হয়ে যাচ্ছে পানির মাধ্যম দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চলে আসি C3 চক্র বা ক্যালভিন সাইকেল। তো আবিষ্কারের নাম অনুসারে এটা ক্যালভিন বেনসন বা বেসাম চক্র, এইগুলোর নামকরণ এটা করা হয়। তো এখন আবিষ্কারের সাল আছে এখানে একটা। এখন কথা হচ্ছে এটা কেন C3 চক্র, এইটা আমাদের ক্ষমার্কের প্রশ্নে আসে যে ক্যালভিন চক্রকে কেন C3 চক্র বলা হয়। এটার মেন কারণ হচ্ছে ক্যালভিন চক্রের প্রথম যে পদার্থটা তৈরি হয়, ক্যালভিন চক্রের আলটিমেট আউটকাম কিন্তু গ্লুকোজ, ঠিক আছে, কিন্তু প্রথম যখন আমার এই যে একদম শুরুর যে স্টেপ মনে করো কার্বন ডাইঅক্সাইড জাস্ট ঢুকছে, এখানে একটা পদার্থ তৈরি হয়, তারপর পুরো চক্র ঘুরে আমাদের আলটিমেটলি তোমার হচ্ছে এই যে এইখানে এসে শর্করা বের করতেছে। তো এইখানে যে পদার্থটা তৈরি হয়েছে একদম শুরুর দিকে, সেই পদার্থটা হচ্ছে 3 কার্বনওয়ালা একটা পদার্থ, যেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে। ফসফোগ্লিসারিক অ্যাসিড দেখতে হচ্ছে আমার এরকম 3টা কার্বন, তার সাথে এরকম হচ্ছে OH এরকম হচ্ছে থাকে। হ্যাঁ, এরকম আরও স্ট্রাকচার আছে, আমি তো ডিটেলসে বললাম না, জাস্ট একটা আনুমানিক স্ট্রাকচার তোমাদের দেখালাম যে এরকম হচ্ছে একটা
ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে ফসফেট গ্রুপ থাকে, আরও অনেক কিছু থাকে, আমি এটা ইটস নট কমপ্লিট স্ট্রাকচার, আমি জাস্ট দেখাচ্ছি যে এরকম 3টা কার্বনওয়ালা একটা পদার্থ যার নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা এমসিকিউর জন্য ভীষণ লেভেলে ইম্পর্টেন্ট। এই কথাটা লেখা ইম্পর্টেন্ট যে তখন তোমার প্রশ্নে আসবে যে ক্যালভিন চক্রকে কেন C3 চক্র বলে। সো এটা সব দিক থেকে আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে সেম ওরকমভাবেই হ্যাচ এবং স্ল্যাগকে C4 চক্র বলে। এটার কারণ হচ্ছে যে C4 এখানে 4 কার্বন বিশিষ্ট পদার্থ হচ্ছে এটার প্রথম স্থায়ী পদার্থ। স্থায়ী কথাটা উল্লেখ করতে হবে, কারণ অন্য কিছু কম্পাউন্ড তার আগে তৈরি হয় বাট তারা বিলুপ্ত হয়ে যায়, বাট এই কম্পাউন্ডটাই থেকে যায়। সো এটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, 4 কার্বন বিশিষ্ট পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই জন্য একে C4 বলে। তো অনেক উদ্ভিদে একই সাথে আবার 2টাই হতে থাকে, এটাও কোনো দেখা যায়। তো C4 উদ্ভিদের তুলনায় C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি এবং উৎপাদন ক্ষমতাও বেশি। সাধারণত ভুট্টা, আখ, অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, নটে ঘাস, নটে ঘাস মানে অ্যামারান্থাস, এই নামটা পড়তে হবে, এই নামটা এমসিকিউতে এভাবেই আসে, এটাকে আমরা C4 পরিচালিত হয়। এই যে নিচের যতগুলো নাম আছে না, আখ, ভুট্টা, ঘাস জাতীয় উদ্ভিদ যেরকম মুথা ঘাস, নটেশ গাছ বা নটে ঘাস বা নটে শাক, অনেকেই বলে অ্যামারান্থাস যেটা। সো এগুলোর নাম মাস্ট পড়তে হবে। এটা থেকে প্রতি বছরই একটা একটা এমসিকিউ আসে যে নিচের কোনটাতে C4 সাইকেল দেখা যাবে, C4 চক্র দেখা যায়। হ্যাঁ, ওখানে আম গাছও অপশানে থাকে, জাম গাছও অপশানে থাকে, সাথে এগুলোও থাকে। সো এটা হচ্ছে মাস্ট পড়তে হবে। তাহলে এখান থেকে আসলে পড়ার জিনিস কি? এখান থেকে পড়ার জিনিস হচ্ছে এই যে যেই অংশটা দাগাইছি না, এইটাই খালি পড়ার জিনিস। হ্যাঁ, আর বিজ্ঞানীর নাম তো তুমি এর সাথেই পড়ে ফেলতেছো। আর হ্যাঁ, ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক এইটা নিয়ে আর তোমার কিছু ডিটেলস নাই। এর মাধ্যমে আমাদের হচ্ছে সালোকসংশ্লেষণের পর্যায়টা শেষ। সালোকসংশ্লেষণের পর্যায় যদি শুধুমাত্র পর্যায়ে আসে তাহলে হচ্ছে পুরোটা লিখতে হবে, আর যদি আলাদা আলাদা করে বলে তাহলে পুরো বর্ণনাটা এভাবেই লিখে দিতে হবে। ঠিক আছে? আর প্রক্রিয়া পুরোটা বললে আমরা চেষ্টা করব এই ছবিটা আঁকতে। এখন আমরা চলে এসেছি সালোকসংশ্লেষণের প্রভাবক সমূহের মধ্যে। সালোকসংশ্লেষণের প্রভাবক সমূহের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের কিছু বাহ্যিক প্রভাবক আছে যেটা বাহিরের এনভায়রনমেন্টের সাথে রিলেটেড বা বাহ্যিকভাবে আমরা দেখতে পাই এক কথায়। আর একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক যেটা হচ্ছে আমাদের ভেতরে থাকে আর কি, ভেতরের যে জিনিসপাতিগুলো সেটা। তো প্রথমে আসতেছে ক্লোরোফিলের ভূমিকা। তুমি যদি এটা পড়ে দেখো এখানে আসলে মনে হইতে পারে অনেক কিছু লিখছে, অনেক সময় খ মার্কে পরীক্ষায় আসে, বাট এমন কোনো কঠিন কথা লেখেনি। আমি যদি সহজে সংক্ষেপে কনসেপ্টটা ক্লিয়ার করি যে দেখো, যে উদ্ভিদের ক্লোরোফিল বেশি সে সালোকসংশ্লেষণ বেশি করবে, এটা খুবই অবভিয়াস ব্যাপার। এই জন্য পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হবে এবং নতুন নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এই যে নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি হওয়ার উপরই আমাদের সালোকসংশ্লেষণের হারটা নির্ভর করে। তবে অতিরিক্ত বেশি ক্লোরোফিল থাকলে, মানে ক্লোরোফিলের সংখ্যা অনেক বেশি বেড়ে গেলে এনজাইমের অভাব হয়। এমনিতেও বায়োলজিক্যাল যে কোনো প্রসেসই মানে একটা জিনিস ভালো, বেশি হইলে ভালো, বাট বেশির একটা লেভেল আছে। ঠিক আছে? যেমন দেখো, পানি তোমার শরীরের জন্য ভালো, এখন পানির একটা কিন্তু লেভেল আছে, এই লেভেলের বাইরে গেলে কিন্তু পানি তোমার শরীরের জন্য এক্সেস হয়ে যাবে, তাই না? সো একটা লেভেল পর্যন্ত এটা হচ্ছে ভালো। এর বেশি হলে কি হবে, আমাদের হচ্ছে এনজাইমের অভাব হবে বা এটার হচ্ছে সমস্যা দেখা দেবে। এক কথায় ক্লোরোপ্লাস্ট বেশি হলে বা ক্লোরোফিল বেশি হলে সেটা সালোকসংশ্লেষণের জন্য ভালো, অতিরিক্ত বেশি হইলে সেটা সমস্যা। বাস এইটুকুই। হ্যাঁ, এইটুকুই নিজে পড়ে নিজের মতো বুঝে কনসেপ্ট লিখবা, এটা মুখস্থ খবরদার করতে যাবা না। আর আরেকটা হচ্ছে সালোকসংশ্লেষণ, এটা ক্লোরোফিল না, এটা হচ্ছে আমাদের আলোর যে ভূমিকা সেটা হচ্ছে আলোর ভূমিকা সেটা আমরা বলবো। সেটা হচ্ছে সূর্যালোক কেন ইসেনশিয়াল মানে ইয়ের জন্য, সালোকসংশ্লেষণের জন্য। একে তো সূর্য থেকে শক্তি যেটা আমরা পাই, এটা একমাত্র উদ্ভিদেরই ক্ষমতা আছে সেটাকে কনভার্ট করার। আমাদের মানুষদের বা অন্য কোনো প্রাণীর এটা কনভার্সনের ক্ষমতা আসলে নাই, মানে নাই বললেই চলে, নাই আর কি এরকম। হ্যাঁ, শুধুমাত্র উদ্ভিদেরই এটা আছে। এবং আরেকটা জিনিস, এই যে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা যে পত্ররন্ধ্র দিয়ে ঢুকবে, এইটাও সূর্যের আলো পড়লেই ওই পত্ররন্ধ্র খোলে। রাত্রেবেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে, রাত্রেবেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকারও আবার আরও অন্য কারণ আছে, যেন পানি সব আবার বের হয়ে না যেতে পারে, পানি বাষ্প আকারে ট্রান্সপিরেশন বা প্রস্বেদন প্রক্রিয়া যেন সব বের হয়ে না যেতে পারে, এটাও একটা কারণ। হ্যাঁ, সো
আলটিমেটলি এটা হচ্ছে আমাদের খাদ্য প্রস্তুত করার জন্য ইসেনশিয়াল, কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইডও ঢুকবে, আর আলো তো আমাদের হচ্ছে লাগবেই। এখন এই আলো আমরা জানি যে সূর্যের আলো 7টা রঙে বিভক্ত হয়, বেনিয়া সহকলা। সো এই 7টা আলোর মধ্যে সব আলোতে আবার সালোকসংশ্লেষণ ভালো হয় না। হ্যাঁ, আবার আরেকটা জিনিস, যত পরিমাণ আলো পাতাতে পড়ে তার মাত্র অল্প অংশ উদ্ভিদ হচ্ছে সালোকসংশ্লেষণে ব্যবহার করতে পারে। তো আমরা যদি দেখি লাল, নীল, কমলা, বেগুনি, এই 4টা আলোতে আমাদের হচ্ছে সালোকসংশ্লেষণ ভালো হয়, কিন্তু সবুজ এবং হলুদ আলোতে আমাদের হচ্ছে সালোকসংশ্লেষণ ভালো হয় না। সবুজ আর হলুদ আমি যেভাবে মনে রাখতাম যে পাতার কালার তো অটোমেটিকলি সবুজ, সো সবুজ পছন্দ করে না, আর পাতায় যখন ক্লোরোফিলের অভাব হয় তখন পাতা কিন্তু আবার হলুদ কালার হয়ে যায়। সো হলুদ আর সবুজ এই কারণে উদ্ভিদ হচ্ছে পছন্দ করে না। বাদ বাকি যে কালারগুলো আমাদের আছে, বেনিয়া সহকলা মানে বেগুনি, নীল, আসমানিটা এখানে বলে নাই কারণ আসমানি অনেকটা ওই নীলের মধ্যে পড়ছে, এই জন্য লাল, কমলা এগুলোতেও ভালো করতে পারে। আর একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ও হচ্ছে মানে ভালো করে, কিন্তু আলোর অত্যাধিক বেড়ে গেলে পাতার কিন্তু আবার এনজাইম নষ্ট হয়ে যায়, ফলে ক্লোরোফিল আবার কম উৎপন্ন হয়। সো যে কোনো মানে প্রভাবক সম্পর্কে তুমি যখনই কোনো কিছু লিখতে যাবে তুমি এইটা মাস্ট লিখবা যে একটা নির্দিষ্ট পরিমাণ লেভেলই ভালো, এর বেশি হইলে এটা আবার ভালো না। ঠিক আছে, তুমি এটা অবশ্যই মেনশন করবা। এই জন্য দেখা যায় এই প্রত্যেকটা আলোরই একটা রেঞ্জ আছে, একটা ন্যানোমিটারের একটা রেঞ্জ আছে, মানে এটা হচ্ছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য বলে। সেটা ফিজিক্সে তোমরা আরও ডিটেলস শিখবা যে ফিজিক্সে আলোর তরঙ্গ দৈর্ঘ্য থাকে, হ্যাঁ, বা ওয়েভ লেন্থ থাকে। এই তরঙ্গ দৈর্ঘ্য যখন হচ্ছে 400 থেকে 850 ন্যানোমিটারের মধ্যে হচ্ছে থাকে, স্পেশালি এর মাঝখানে আমাদের হচ্ছে 680 ন্যানোমিটার বিশিষ্ট আলোতে আমাদের হচ্ছে এটা সালোকসংশ্লেষণটা হচ্ছে খুবই ভালো হয়। হ্যাঁ, তাহলে সালোকসংশ্লেষণ ভালো হয় কোন আলোর রেঞ্জে, এটা কিন্তু হচ্ছে আমাদের পরীক্ষায় আসতে দেখা যায়, এবং এই রেঞ্জটাই আসলে এই যে লাল, নীল, কমলা বর্ণের, বেগুনি বর্ণের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানে তোমার বড় প্রশ্নের জন্য এটা মনে রাখার দরকার নাই, তুমি এমসিকিউ পারপাসেই মনে রাখো কোন আলোতে ভালো হয় কোন আলোতে ভালো হয় না। আমি যেরকম একটা ইনফরমেশন মনে রাখতাম যে সবুজ আর হলুদে ভালো হয় না, বাদ বাকি যেগুলো থাকে সেগুলোতে ভালো হয়, আর এখানে জাস্ট রেঞ্জটা মনে রাখলেই হবে। আরেকটা জিনিস মনে রাখবো যে সূর্যের আলো পড়লেই পত্ররন্ধ্র খোলে, আর পত্ররন্ধ্র খুললেই কার্বন ডাই অক্সাইড আমাদের হচ্ছে জোড়া মানে ভেতরে হচ্ছে এন্টার করে, জাস্ট এইটাই। এইবার আমরা শুরুতেই যে কাজটা করবো, আমি আগেই বললাম যে প্রভাবক আমাদের হচ্ছে 2 রকম, পরীক্ষা এমনি এমসিকিউ আসে যে বাহ্যিক প্রভাবক নিচের কোনগুলা, অভ্যন্তরীণ প্রভাবক নিচের কোনটা, এরকম এমসিকিউ আসে। সো আমরা শুরুতেই প্রভাবক বাহ্যিক কোনগুলা এটা একটু মেমোরাইজ করব। কিভাবে করব? আমরা জানি যে সালোকসংশ্লেষণের বিক্রিয়া, আমি শুরুতেই বলছি বিক্রিয়া থেকে অনেক কিছু মনে রাখা যাবে। সো বিক্রিয়াতে আমরা দেখছিলাম যে কার্বন ডাই অক্সাইড ছিল, পানি ছিল, বিক্রিয়াতে কার্বন ডাই অক্সাইড এবং পানি ছিল, এই দুটো জিনিস কিন্তু মাস্ট, যে পানি এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড দিয়েই কিন্তু কি তৈরি হয় আমাদের হচ্ছে মানে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে। তাহলে কার্বন ডাই অক্সাইড এবং পানি তো লাগবেই, সাথে লাগবে আমাদের হচ্ছে আলো, আলো মানে সূর্য আলো। হ্যাঁ আপু, ক্লোরোফিল লাগবে না? হ্যাঁ, ক্লোরোফিলও লাগবে, বাট ক্লোরোফিল যেটা সেটা আসলে অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। কেন? কারণ এটা পাতার ভেতরের বৈশিষ্ট্য, এটা পাতার ভেতরে এই জিনিসটা হচ্ছে কন্ট্রোল হয়। সূর্যালো কিন্তু বাহিরের বৈশিষ্ট্য, বাইরে থেকে আসতেছে। তাহলে আমরা যদি দেখি কার্বন ডাই অক্সাইড, পানি, আলো মানে হচ্ছে সূর্যের আলো, তাপমাত্রা মানে হচ্ছে অবশ্যই পরিবেশের তাপমাত্রা কত, অনেক বেশি গরম হলে কিন্তু তারাও আর খাবার দাবার রান্না করতে চায় না। হ্যাঁ, আর হচ্ছে অক্সিজেন। তাহলে একটা জিনিস দেখো, অক্সিজেন কিন্তু বিক্রিয়াতে ছিল, বিক্রিয়াতে ছিল আমার কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, পানি, সূর্যের আলো, এই 4টা জিনিসই বাহ্যিক প্রভাবক। হ্যাঁ, এক্সেপশনালি মনে রাখবো কি কি, মানে বিক্রিয়া থেকে ওই 4টা মনে রাখবো। এক্সেপশনালি মনে রাখবো আমাদের হচ্ছে তাপমাত্রা, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ, তাপমাত্রা, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ, বাস। ঠিক আছে, তাহলে আগে আমরা বাহ্যিক প্রভাবক কোনগুলো এটা মনে করে নিলাম। আর অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে ম্যাক্সিমামই দেখো ক্লোরোফিলটা কেমন হবে, পাতার বয়স সংখ্যা কেমন হবে, শর্করার পরিমাণ, এটাও কিন্তু পাতার অভ্যন্তরীণ মানে অলরেডি আছে এরকম একটা কম্পোনেন্ট হচ্ছে শর্করার পরিমাণ, যেটা পাতার ভেতরেই অলরেডি আছে। আর হচ্ছে পটাশিয়াম এবং হচ্ছে এনজাইম। ওকে, আচ্ছা, তো আমরা শুরু থেকে একটু যাই।
আলো সম্পর্কে অলরেডি একটু আগেই বললাম যে কোন আলোতে ভালো হয় কোন আলোতে ভালো হয় না, এটাই ওর প্রভাবকের বৈশিষ্ট্য। কার্বন ডাই অক্সাইডের কাছে আসি। আমরা শুরুতেই দেখলাম যে জলজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বেশি থাকার কারণে, মানে জলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকার কারণে বায়ুমণ্ডলের থেকে আমাদের হচ্ছে জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ বেশি করে। তাহলে কার্বন ডাই অক্সাইড যত বেশি সালোকসংশ্লেষণ তত বেশি। কিন্তু ওই যে সেম কথা শিখাই দিছি, এটা মাস্ট বলবা যে খুব বেশি মাত্রায় বেড়ে গেলে পাতার মেসোফিল টিস্যুর অম্লত্ব বেড়ে যায়। যখন অনেক বেশি কার্বন ডাই অক্সাইড হয় তখন সেটা হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে, আর অ্যাসিড মানে অম্ল। সো বেশি অম্লত্ব হয়ে গেলে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার আবার কিছু মেকানিজম আছে, সেই মেকানিজম তখনও আবার হচ্ছে ফলো করতে পারে না। তো যখনই সে সেই মেকানিজম হচ্ছে ফলো করতে পারে না তখনই কি হয়ে যায়, তখনই হচ্ছে আমাদের পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাচ্ছে, ফলে কার্বন ডাই অক্সাইড নিতে পারতেছে না। তাহলে আর হচ্ছে সালোকসংশ্লেষণ কিন্তু তখন আবার হবে না, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কার্বন ডাই অক্সাইড হলে সেটা ভালো। তো এখানে কিন্তু মুখস্থ করার মতো কিছু নাই। আচ্ছা, এরপর হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা অবশ্যই আলোর যেরকম একটা রেঞ্জ আছে, তাপমাত্রার ওরকম একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকবে, যেই তাপমাত্রাতে হচ্ছে আমাদের সালোকসংশ্লেষণ অনেক ভালো হবে। সেই তাপমাত্রাটা হচ্ছে আমাদের 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এটা আগে মনে রাখবো। কি মনে রাখবো? 22 থেকে 35 হচ্ছে আমাদের অনেক ভালো একটা তাপমাত্রা সালোকসংশ্লেষণের জন্য। এর নিচে নামলে সালোকসংশ্লেষণ কমতে থাকে, এর উপরে উঠলেও সালোকসংশ্লেষণ কমতে থাকে, মানে 22-এর নিচে নামলেও কমে, 35-এর উপরে উঠলেও কমে। কিন্তু যখন নামতে নামতে এটা 0 ডিগ্রির কাছাকাছি চলে আসে তখন সালোকসংশ্লেষণ একদম বন্ধ হয়ে যায়। আবার বাড়তে বাড়তে যখন 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যায় তখনও সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তাহলে শুধু রেঞ্জটা মনে রাখবো, আর কততে একদম বন্ধ হয়ে যায়, কততে একদমই হচ্ছে চলে না। যেরকম পরীক্ষা যদি আসে নিচের কোন তাপমাত্রায় সালোকসংশ্লেষণ হবে না, অপশনে যদি কোনো জায়গায় 55 ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে তাহলে অ্যান্সার কিন্তু 55 ডিগ্রি সেলসিয়াসটাই হবে। এরপর আমরা চলে আসি পানির কাছে। অবশ্যই যত পানি থাকবে তত ভালো সালোকসংশ্লেষণের জন্য, কারণ পানি হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে পানি কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট। আবার পানি যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের পত্ররন্ধ্র খুলবে না, কারণ পত্ররন্ধ্রের বাহিরে যে গোল্লা গোল্লা কোষগুলো আছে সেগুলো আবার ফুলবে না। ওগুলো না ফুললে পত্ররন্ধ্র খোলে না, ওগুলো যখন ফোলে তখনই পত্ররন্ধ্র খুলে যায়। হ্যাঁ, তাহলে পানির ঘাটতিতে আবার যে কোনো বিক্রিয়াও চলতে পারে না, এনজাইম সক্রিয় হয় না। তাহলে পানি আসলে মাস্ট সব ক্ষেত্রে। কেন মাস্ট এখানে এটা ক্লিয়ার করে দিচ্ছে যে পত্ররন্ধ্র খোলার জন্য পানি দরকার, পত্ররন্ধ্র খোলার জন্য পানি দরকার, আর হচ্ছে আমাদের বাতাসের ফলে বাতাস থেকে এই এনজাইমের সক্রিয়তার জন্য হচ্ছে পানি দরকার। হ্যাঁ, তাহলে এটা আমরা বুঝতে পারছি। এরপর আমরা চলে যাই আমাদের অক্সিজেন। অক্সিজেন দিচ্ছে সালোকসংশ্লেষণের মাধ্যমে। তার মানে অক্সিজেনের পরিমাণ যদি বেশি হয় তাহলে সালোকসংশ্লেষণ করার কি দরকার আছে? কারণ বাতাসে তো অলরেডি অক্সিজেন বেশি। বাতাসে কার্বন ডাই অক্সাইড বেশি থাকলে না তুমি হচ্ছে সালোকসংশ্লেষণ করবা। যেমন বাসায় যদি কোনো তরকারি বেশি হয়ে যায় তাহলেই তো সেই তরকারি রান্না করো, তাই না? যেই তরকারি হচ্ছে কমে গেছে সেই তরকারি তো রান্না করার তোমার দরকার নাই। তুমি তাহলে যখন বাসায় হচ্ছে কার্বন ডাই অক্সাইড বাড়তেছে তখনই তুমি সালোকসংশ্লেষণ করবা, কারণ তোমার উপাদান আছে তৈরি করার। কিন্তু যখন তুমি অক্সিজেনের কাছে আসতো, বাই প্রোডাক্টই তো অক্সিজেন, মানে অক্সিজেন তো উৎপন্নই করবা। তাহলে অক্সিজেন যদি অলরেডি বেশি থাকে বাতাসে তাহলে কিন্তু সালোকসংশ্লেষণ কম হবে। সো এই প্রত্যেকটা জিনিস একটু কমন সেন্স দিয়ে চিন্তা করবা যে সালোকসংশ্লেষণ উৎপন্নই তো অক্সিজেন করো, তাহলে অক্সিজেন যদি আরও বেশি মানে বাতাসে থাকে আমি আবার এক্সট্রা করে কেন অক্সিজেন তৈরি করতে যাব? এরপর হচ্ছে খনিজ পদার্থ। খনিজ পদার্থের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। এটা আমরা সবসময় মনে রাখবো, পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমাদের কাজে লাগবে। আমাদের ক্লোরোফিলের গাঠনিক সংকেত আছে। ক্লোরোফিলের গাঠনিক সংকেতে আমরা দেখতে পাই সি আছে, এইচ আছে, ও আছে, আর হচ্ছে এন আছে, আর এম জি আছে। সো এই তিনটা জিনিস তো আসলে খুব বেসিক, কিন্তু এই দুটো জিনিস হচ্ছে আমাদের খনিজ পদার্থের মধ্যে ইনক্লুডেড। তাহলে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম যখন কম থাকে তখন ক্লোরোফিল কম তৈরি হয়, কারণ ক্লোরোফিলের সংকেত হচ্ছে এটা। এখানে নির্দিষ্ট পরিমাণ কার্বন অক্সিজেন আছে, 52টা কার্বন, 25টা হাইড্রোজেন এরকম আছে, বাট সংকেতটা হচ্ছে কিছুটা এমন। সো এই জিনিসটাতে যখন নাইট্রোজেন বা ম্যাগনেসিয়াম কমে যাবে তখন হচ্ছে ক্লোরোফিল কমে যাবে, যার ফলে আর সালোকসংশ্লেষণ হবে না। আর রাসায়নিক পদ্ধতি এটা খুবই ইজি। বাতাসে কোনো বিষাক্ত গ্যাস থাকলে আসলে সালোকসংশ্লেষণ হতে পারে না। হ্যাঁ, মানে বাতাসে আসলে ওই গ্যাসের পরিমাণ বেড়ে গেলে ওগুলো পাতার মধ্যেও ঢুকে যায় এবং উদ্ভিদের মানে সার্ভাইভালের জন্য সেটা ক্ষতিকর, এই জন্য হতে পারে না।
অভ্যন্তরীণ প্রভাবক বা ইন্টারনাল যে হচ্ছে আমাদের ফোর্সেসগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে ক্লোরোফিল, এটা সম্পর্কে অলরেডি আমরা জানছি, ক্লোরোফিল বেশি হলে ভালো, বাট নির্দিষ্ট বেশি হইতে হবে। পাতার বয়স, এটা জানতে হবে। সবসময় বেশি কাজ করতে পারে কে? যারা মধ্যবয়সী। একবারে যারা ছোট তারা অত কাজ করতে পারে না, যারা বেশি বয়স্ক তারা অত কাজ করতে পারে না। তাহলে পাতা যখন অনেক বেশি ছোট থাকে বা পাতার যখন অনেক বেশি বয়স হয়ে যায়, বয়স হয়ে গেলে তো আসলে ক্লোরোফিলটা কমতে থাকে, তখন সালোকসংশ্লেষণ কম হয়। বাট যখন মধ্যবয়সী পাতায় সালোকসংশ্লেষণ কিন্তু সবচেয়ে বেশি হয়। আর শর্করার পরিমাণ সেম, শর্করা যদি বেশি থাকে তাহলে দরকার আছে সালোকসংশ্লেষণ করার। উদ্ভিদের তো অলরেডি খাবার আছে, বা সেই খাবার থাকলে কি তুমি আবার রান্না করবা না, তাহলে ও আর করে না। পটাশিয়ামের অভাবটা অনেক ইম্পর্টেন্ট। পটাশিয়ামের অভাবে সালোকসংশ্লেষণ বেশ কমে যেতে পারে, কারণ পটাশিয়ামের একটা ফোর্স বা পটাশিয়াম ভূমিকা রাখে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ করার ক্ষেত্রে। এটা বড় হলে জানবা, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ করার বিভিন্ন মেকানিজম আছে, সেখানে হচ্ছে পটাশিয়াম ভূমিকা রাখে। আর এনজাইম তো দরকারই আমাদের, সো এটা হচ্ছে বিভিন্ন রকম এনজাইম লাগবে। এবং তুমি যখন শ্বসন পড়বা তখন দেখবা যে শ্বসনেরও ম্যাক্সিমাম প্রভাবক সালোকসংশ্লেষণের সাথে হুবহু মিল, যেরকম এনজাইম থাকবে, শর্করার পরিমাণ থাকবে, এগুলো সব থাকবে, ঠিক আছে? আচ্ছা, সো এই সালোকসংশ্লেষণের লাস্ট টপিক সেটা হচ্ছে গুরুত্ব। গুরুত্ব আসলে আমাদের বইতে একটা বড় করে হচ্ছে একটা প্যাসেজ করা, প্যারা করা। এখন কথা হচ্ছে আমরা ওই প্যাসেজ বা প্যারাটা পড়বো নাকি হচ্ছে নিজের মতো করে লিখবো। সাধারণত ঘ মার্কে আসে যে জীবজগতের সালোকসংশ্লেষণের হচ্ছে গুরুত্ব বর্ণনা করো, বা সালোকসংশ্লেষণ বন্ধ হলে জীবজগতের কি হবে, এটা খুবই একটা খুবই কমন প্রশ্ন আসতে দেখা যায়। এই প্রশ্নের অ্যান্সার সবসময় আমরা মনে রাখবো যে নিজের মতো করে লিখবো। সালোকসংশ্লেষণ যখনই বন্ধ হবে এটা শ্বসনের উপরও প্রভাব পড়বে, কারণ সালোকসংশ্লেষণে যা তৈরি হয় সেটা খেয়ে পুরো জীবগোষ্ঠী বা উদ্ভিদ গোষ্ঠী সবাই, মানে জীবগোষ্ঠী বেঁচে থাকে, এবং সেইটাই মূলত আমাদের শ্বসনে ব্যবহৃত হয়। সো শ্বসনের প্রোডাক্ট কিন্তু আমরা পাচ্ছি না, শ্বসনের মেইন প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, সেটা আমরা আর পাচ্ছি না। সো শ্বসনও ব্যাঘাত ঘটবে, শ্বসনে ব্যাঘাত ঘটলে শক্তি তৈরি হবে না। এছাড়াও উদ্ভিদ আমাদের কীভাবে সাহায্য করে এই জিনিসগুলা পয়েন্ট আকারে লিখবা। এখানে যেটা মাথায় রাখার মতো বিষয় সেটা হচ্ছে পয়েন্ট আকারে লেখা। আর এটাও মাস্ট মেনশন করতে হবে, একমাত্র উদ্ভিদই পারে সূর্যকে শক্তিতে কনভার্ট করতে, ব্যবহার উপযোগী শক্তিতে কনভার্ট করতে, যেটা অন্য কোনো জীব পারে না, কারণ তাদের ক্লোরোফিল নাই। আর উদ্ভিদের ভূমিকা অপরিসীম, এগুলো লিখে দিলেই আমাদের এটা হয়ে যাবে। সো এটা একটু নিজের মতো করে পড়ে পরীক্ষায় 3 মার্কের প্রশ্ন আসলে 6টা, 4 মার্কের প্রশ্ন আসলে 8টা পয়েন্ট করার চেষ্টা করবা। তার মধ্যে অবশ্যই শ্বসনের জিনিসটা, টার্মসটা ইনক্লুড করবা, যে শ্বসনের উপরে, শ্বসন আসলে সালোকসংশ্লেষণের উপর নির্ভরশীল। সো এই আমাদের হচ্ছে এখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ, এটা অনেক সময় হচ্ছে এমসিকিউতে আসে যে অক্সিজেনের পরিমাণ কত, আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তো অলরেডি আমরা পড়ে ফেলছি যে স্থলজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত। তাহলে এই ছিল আমাদের হচ্ছে। আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওষুধ, যেমন কুইনাইন, মরফিন। সো এই কুইনাইন, মরফিন ওষুধ হচ্ছে আমরা গাছ থেকে পাই, এটা একটু মনে রাখতে হবে, এটা ম্যালেরিয়ার জন্য ইম্পর্টেন্ট, ম্যালেরিয়া রোগের ওষুধ আর কি। সো এই ছিল আমাদের হচ্ছে সালোকসংশ্লেষণ পর্যন্ত। এইবার আমরা অধ্যায়ের হচ্ছে লাস্ট পার্ট বা দ্বিতীয় পার্ট বলতে পারো, সেটা হচ্ছে শ্বসন। এটা নিয়ে পড়াশোনা করব, এবং শ্বসন পড়াটা আমাদের জন্য অনেক ইজি হবে, কারণ এটা আমরা হচ্ছে সালোকসংশ্লেষণের সাথে রিলেট করে পড়ব। তো চলো এখন আমরা শ্বসন বা রেসপিরেশন এই পার্টটা পড়ে ফেলি। এবং অবশ্যই এই পার্টটা আমরা এতক্ষণ যে সালোকসংশ্লেষণ বা ফটোসিনথেসিস পড়েছি সেটার সাথে রিলেট করে বা পার্থক্য করে পড়ব। যে কোনো জিনিস পার্থক্য করে পড়লে আমাদের খুব ভালোভাবে মনে থাকবে। আমরা শুরুতেই পড়েছিলাম যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আমাদের যে আলোক শক্তি সেটা রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। এই রাসায়নিক শক্তিটাই আমাদের শর্করা জাতীয় খাদ্য হিসাবে শরীরের মধ্যে সঞ্চয় থাকে, যেটা স্থিতিশক্তি রূপে সঞ্চয় থাকে, এবং পরবর্তীতে শ্বসনের সময় এই স্থিতিশক্তি রাসায়নিক শক্তি হিসাবে, মানে যে সঞ্চয় ছিল সেটা হচ্ছে তাপ শক্তি হিসেবে মুক্ত হয়। তার মানে আমরা পাচ্ছি, যদি আমাদের পার্থক্য করতে বলে সালোকসংশ্লেষণ ও শ্বসনের, সেটাতে আমরা খুব ভালোভাবে পাচ্ছি যে ওইখানে আমাদের যে কনভার্সনটা হয়েছিল এখানে অন্য রকম কনভার্সন হচ্ছে। এখানে আমরা হচ্ছে স্থিতিশক্তিকে তাপ শক্তি বা গতিশক্তিতে রূপান্তর করছি। গতিশক্তি কেন? কারণ এর মাধ্যমে কিন্তু আমরা কাজ করতে পারছি, চলাফেরা করতে পারছি, শক্তি উৎপাদন হচ্ছে, এজন্য এটা গতিশক্তি বলছি। সো এই স্লাইডগুলো থেকে আমাদের এমন কিছু পড়ার নাই। সো যেইগুলো পড়ার ছিল আমি শুধু সেইগুলো ইয়েলো দিয়ে মার্ক করে দিয়েছি।
সাধারণ তাপমাত্রায় জীবদেহের প্রতিটি কোষে দিন রাত্রি 24 ঘন্টায় কিন্তু আমাদের শ্বসনটা চলতে থাকে, মানে যে কোনো জীবদেহ, ইভেন উদ্ভিদেও কিন্তু 24 ঘন্টায় শ্বসন চলে। আমাদের একটা ভুল কনসেপ্ট আছে যে উদ্ভিদ মনে হয় সারা জীবনই আমাদের থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিছে আর অক্সিজেন দিছে, উদ্ভিদের জীবনেও অক্সিজেন লাগে না, বাট এমনটা কিন্তু না। এবং এই শ্বসন প্রক্রিয়াটা আমাদের মাইটোকন্ড্রিয়ায় হয় আর সালোকসংশ্লেষণ আমাদের ক্লোরোপ্লাস্টে হতো, এটাও কিন্তু একটা পার্থক্য। আর দ্বিতীয় পার্থক্য সবচেয়ে ভাইটাল হচ্ছে আমাদের বিক্রিয়ার পার্থক্য। আমরা বিক্রিয়া দুটো লিখব, কোন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়েছে এবং কোন বিক্রিয়ায় কি আমাদের বিক্রিয়ক হিসাবে লাগছে সেটাও আমরা মেনশন করব। সো আমরা যদি শ্বসনের প্রকারভেদে আসি, আমরা দেখব যে শ্বসন হচ্ছে আমাদের দুই প্রকার। একটা হচ্ছে সবাত শোষণ বা অ্যারোবিক রেসপিরেশন, আরেকটা হচ্ছে আমাদের অবাত শোষণ বা অ্যানারোবিক রেসপিরেশন। অ্যারোবিক মানে যেটা এয়ার লাগছে, এয়ার মিন্স যে এয়ারে অক্সিজেন আছে এমন এয়ার লাগছে, আর অ্যানারোবিক মানে হচ্ছে যেই এয়ারে এয়ার লাগছে না বা অক্সিজেন আমার লাগছে না। তাহলে শ্বসন আমাদের অক্সিজেনের উপস্থিতিতেও হতে পারে, অক্সিজেনের অনুপস্থিতিও হতে পারে। আমাদের বডিতে যে শ্বসনটা হয় সেটা হচ্ছে আমাদের অক্সিজেনের মাস্ট প্রেজেন্ট লাগে, বাট যখন আমরা ব্যাকটেরিয়ার কাছে যাই বা নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা নিম্ন শ্রেণীর কোনো প্রাণী বলতে পারি, মেনলি নিম্ন শ্রেণীর এককোষী জীব যেটা, এটা হচ্ছে মোর স্পেসিফিক্যালি হচ্ছে স্টেটমেন্ট যে নিম্ন শ্রেণীর এককোষী জীব যারা, তাদের দেহে অবাত শোষণ হয় যেটা অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। আমরা যখন সবাত শোষণ আর অবাত শোষণ পড়ব, এক্ষেত্রেও আমরা হচ্ছে পার্থক্য করে পড়ব, কারণ পরীক্ষায় গ বা ঘ মার্কের জন্য সবাত শোষণ এবং অবাত শোষণের পার্থক্য অনেক ইম্পর্টেন্ট। শুরুতে আমি যেটা বলেছি, আমরা যখনই সালোকসংশ্লেষণ পড়ব, শ্বসন পড়ব, সব কিছুতে আমরা বিক্রিয়াটা আগে দেখব। সো এখানে যদি আমরা বিক্রিয়া দেখি, আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে গ্লুকোজ আছে, গ্লুকোজের সাথে অক্সিজেন বিক্রিয়া করছে, এটা খুবই অবভিয়াস ব্যাপার। এবং আমরা জানি যে শ্বসনে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে গিয়েছে। আমাদের যেরকম সালোকসংশ্লেষণ বিক্রিয়ায় পানি তৈরি হতো, এখানেও পানি তৈরি হয়েছে। এবং মেন জিনিস যেটা এই বিক্রিয়া তৈরি করার মানে একদম উচিত বা যে উদ্দেশ্যে এই বিক্রিয়া হয়েছে, যেরকম আমি বলছিলাম যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া মূলত উদ্ভিদকে খাদ্য যোগান দেওয়ার উদ্দেশ্যে হয়, একইভাবে হচ্ছে আমাদের শ্বসন যে প্রক্রিয়া সেটা শক্তি উৎপাদন করার হচ্ছে উদ্দেশ্যে তৈরি হয়। তো এই শক্তিটাও কিন্তু আমাদের এখানে লাগছে। তাহলে বিক্রিয়াটা অলমোস্ট সালোকসংশ্লেষণে অপোজিট না। সালোকসংশ্লেষণে আমাদের ওই সাইডে কার্বন ডাইঅক্সাইডের পানি ছিল, এই সাইডে আমাদের হচ্ছে গ্লুকোজ আর অক্সিজেন ছিল, সাথে পানি ছিল, কিন্তু এখানে ওই সাইডে আর পানি নাই, হ্যাঁ, কারণ পানি লাগে নাই। সো অলমোস্ট উল্টা। এবং সেই একইভাবে 6-6-6-এর খেলা, হ্যাঁ, ছক্কা মেরেই কিন্তু এই খেলাটা হয়েছে, 6 দিয়েই সবগুলো কমপ্লিট হয়েছে, আর এখানে অবভিয়াসলি 6 হবে না, কারণ অলরেডি একটা 6 ওখানে আসছে। সো এই বিক্রিয়া দেখেই দেখো আমি এই বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে এই বিক্রিয়া, যে বিক্রিয়াতে দেখো খেয়াল করে যে এখানে কিন্তু অক্সিজেনটা আমার নাই, এবং অক্সিজেন না থাকার কারণে এখানে হচ্ছে আমার কিন্তু পানিও তৈরি হচ্ছে না। আমাদের কার্বন ডাইঅক্সাইড তো মাস্ট, শ্বসন মানেই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং শক্তি তৈরি হয়, শক্তি হয়েছে। এখানে আমাদের যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা অ্যালকোহল আমরা বলতে পারি, হ্যাঁ, ইথাইল অ্যালকোহল তৈরি হয় বা ল্যাকটিক অ্যাসিড। এখানে দুটো জিনিস তৈরি হয়, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড। যখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় তখন কিন্তু আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না, হয় ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, কারণ ল্যাকটিক অ্যাসিডের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের ওই অংশটা চলে আসে, ঠিক আছে। সো ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে কিন্তু আবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের বিক্রিয়া। এখন চলো আমরা বিক্রিয়া দেখে পার্থক্য বলি। প্রথম পার্থক্য কি? বিক্রিয়া ইটসেলফ একটা পার্থক্য, অর্থাৎ তুমি বিক্রিয়া লিখে দিবা, একটা পার্থক্য হয়ে যাবে। দ্বিতীয়, অক্সিজেনের উপস্থিতি আছে, অক্সিজেনের উপস্থিতি নাই, 2 নম্বর পার্থক্য। 3 নম্বর পার্থক্য, বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয়। কত শক্তি? 686 কিলো ক্যালোরি পার মোল, মানে 1 মোল গ্লুকোজ অণু থেকে 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। আর এখানে 1 মোল গ্লুকোজ থেকে, মানে 1 মোল গ্লুকোজ থেকে আমাদের হচ্ছে 56 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এবং এখানে যে আমাদের পরবর্তীতে আমরা যে একটা জিনিস দেখব, আমাদের মোট হচ্ছে যে এটিপি কয়টা তৈরি হয়েছে, আমাদের এই যে 18 অণু প্লাস হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, এবং মোট এটিপির যে আমরা হিসাবটা দেখব, সেই হিসাবের জায়গায় আমাদের যে এই যে বইতে আছে যে 38 অণু এটিপি হচ্ছে উৎপন্ন করে। এই 38 অণু এটিপি এখানে কিন্তু আমাদের তৈরি হয়, সেটা আমরা এখানে লিখেও ফেলতে পারি। এখানে 38টা এটিপি তৈরি হয়, এখানে মাত্র 2টা এটিপি তৈরি হয়, ঠিক আছে। তাহলে এটিপি কয়টা তৈরি হয়, এটাও কিন্তু একটা পার্থক্য।
এটাও একটা পার্থক্য যে এটিপি কয়টা তৈরি হচ্ছে। আচ্ছা, এরপর আমরা বলবো যে অক্সিজেন উপস্থিতি আছে, অক্সিজেন উপস্থিতি নাই, গেল। তারপর আমরা বলবো এখানে প্রোডাক্ট হিসেবে কি কি তৈরি হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি সেটাই বলবো। এখানে প্রোডাক্ট হিসেবে কি তৈরি হচ্ছে সেটাও বলবো। এভাবে কিন্তু পার্থক্যগুলো হয়ে যাচ্ছে। পার্থক্য তোমরা যে মনে করো যে আমি পার্থক্য বলতেছি 10টা পয়েন্ট বলতেছি মানে 10টা পয়েন্ট আমাকে মনে রাখতে হবে, এটা কিন্তু না। পার্থক্য কিন্তু একটা বিক্রিয়া দিয়ে বইয়ের ভেতরে যাই লেখা থাকুক না কেন সেটা হয়ে যাচ্ছে। এবং লাস্টে কোথায় সবাত শোষণ হয়, কোথায় অবাত শোষণ হয় সেটা লিখে দিব। সবাত শোষণ আমাদের মোটামুটি উচ্চ শ্রেণীর জীব, উদ্ভিদ হোক প্রাণী হোক সব জায়গায় হতে পারে। আর অবাত শোষণ হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া, এটাও এককোষী, ইস্ট এককোষী, ছত্রাক এটাও এককোষী, এগুলোতে সাধারণত হয়ে থাকে, কিছু কিছু অণুজীবে এক কথায় হয়। আর সবাত শোষণ অবাত শোষণের সংজ্ঞা যদি বলে খুবই সহজ, যে প্রক্রিয়ায় শ্বসনিক বস্তু, কেন সবসময় গ্লুকোজ আসলে শ্বসন করতে আসে না, গ্লুকোজ ছাড়াও আমাদের লিপিড এরাও কিন্তু আমাদের শ্বসন করতে আসে। তাহলে শ্বসনিক বস্তু যে প্রক্রিয়ায় মানে অক্সিজেনের উপস্থিতিতে যেই হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড দিচ্ছে বা শক্তি উৎপন্ন করে সেটাকে আমরা সবাত শোষণ বলি। তাহলে শ্বসনিক বস্তু অক্সিজেনের উপস্থিতিতে শক্তি উৎপন্ন করলে সেটা সবাত শোষণ, শ্বসনিক বস্তু অক্সিজেনের অনুপস্থিতিতে শক্তি উৎপন্ন করলে সেটা অবাত শোষণ। এবং এই সংজ্ঞাটাই তুমি হচ্ছে শ্বসনের দিতে পারো, যে শ্বসনিক বস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে যখন কার্বন ডাই অক্সাইড এবং শক্তি উৎপন্ন করে তখন সেটাকে আমরা হচ্ছে সবাত শোষণ বলি। সাথে তুমি এক্সট্রা করে মেনশন করে দিতে পারো যে আমাদের হচ্ছে এখানে এবং স্থিতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়, এটাও বলতে পারো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কোনো কিছু এখানে আমরা মুখস্থর মধ্যে যাব না। এখানে তোমাদের স্লাইডে পার্থক্যটা দিয়ে দিছি, স্লাইড তো তোমরা পেয়ে যাবা, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। বাট আমি কিন্তু তোমাদের শুধু একটা লাইন দিয়ে কীভাবে পার্থক্য মুখস্থ করবো আবার মনে রাখবা এটা কিন্তু আমি বলে দিলাম। আচ্ছা, এইবার চলে আসি আমাদের এই চ্যাপ্টারের সব থেকে ভয়ের জায়গা, যে আপু সবাত শোষণের যেই বর্ণনা আছে এইটা কিভাবে মুখস্থ করব। প্রথমত আমরা খালি জাস্ট চারটাই স্টেপ মনে রাখবো যে কি কি স্টেপ এখানে হয়েছে। এখানে হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস হয়েছে, অ্যাসিটাইল ক্রোয়ে হয়েছে, ক্রেবস সাইকেল হয়েছে, আর আরেকটা হচ্ছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হয়েছে। সো এখানে আমাদের চারটাই স্টেপ হয়েছে, এইটাই মনে রাখো, এইটুকুই মনে রাখো, আর কিছু মনে রাখতে হবে না। কি গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল ক্রোয়ে, ক্রেবস সাইকেল এবং হচ্ছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই চারটা হয়েছে ব্যাস। এই ছবিটা কি আঁকতে হবে? আঁকলে ভালো, যদি আসে যে শ্বসনের হচ্ছে বর্ণনা করো, সবাত শোষণ প্রক্রিয়া বর্ণনা করে এরকম যদি আসে আঁকলে ভালো, না আঁকলেও সমস্যা নাই। তাহলে আপু এই যে বর্ণনা বিশাল বড়, এটা আমি কিভাবে মনে রাখবো? তোমার এটা মনে রাখার কোনো দরকার নাই। আজকের ক্লাসে তোমাকে এই টিপসটাই শেখাবো যে এটা মনে রাখার কোনো দরকার নাই। তুমি শুধু একটা জিনিস খেয়াল করো, এই গ্লাইকোলাইসিসটা কোথায় হয়, এটা এমসিকিউর জন্য কিন্তু বর্ণনাতে না। হ্যাঁ, গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে এবং গ্লাইকোলাইসিস কিন্তু সবাত এবং অবাত উভয় শোষণেরই প্রথম পর্যায়ে। এবং এই যে ধাপগুলো এটা কিন্তু একটা পার্থক্য, যে সবাত শোষণের 4টা ধাপ আছে, অবাত শোষণের 2টো ধাপ আছে, এটাও কিন্তু একটা পার্থক্য। সো এটা হচ্ছে এটার প্রথম পর্যায়ে দুইটারই, আর গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে হয়। হ্যাঁ, বাদ বাকি যে ক্রেবস সাইকেল, তারপরে আমাদের হচ্ছে অ্যাসিটাইল কোয়ে যেটা, তারপরে বিশেষ করে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট, এটা মাইটোকন্ড্রিয়াতে হয়। ওকে, শ্বসনের পুরোটাই মাইটোকন্ড্রিয়াতে হয় না, এই গ্লাইকোলাইসিসটা আমাদের সাইটোপ্লাজমে হয়। আচ্ছা, সো এগুলা কিচ্ছু পড়বো না আপু, কিচ্ছু কেউ পড়বো না, ঠিক আছে, কেউ পড়বো না, সব স্কিপ করে চলে যাব। আচ্ছা, তাহলে কি পড়বো? ছকটা আছে না, ছকটা পড়বো। পরীক্ষা অনেক সময় বলে আমাদের হচ্ছে 38টা এটিপির হিসাব দেখাও। হ্যাঁ, 38টা এটিপির হিসাব দেখাও, 38টা এটিপির আমার হচ্ছে হিসাব দেখাও। তোমরা যে কাজটা করবা, মানে এটা ডাবল, এটা হচ্ছে একটাতে দেখাইছে, মানে গ্লুকোজ পাইরুভিক অ্যাসিড হয়ে, পাইরুভিক অ্যাসিড হচ্ছে দুটো হয়, দুটো পাইরুভিক অ্যাসিড হয়, কারণ পাইরুভিক অ্যাসিড হচ্ছে C3H3। হ্যাঁ, এরকম। সো পাইরুভিক অ্যাসিড হচ্ছে আমাদের দুটো তৈরি হয়। সো যেহেতু পাইরুভিক অ্যাসিড আমাদের হচ্ছে দুইটা তৈরি হচ্ছে, এই কারণে এখানে একটার হিসাব দেখাইছে, এটাকে ডাবল করলে তোমার হচ্ছে 38 হয়ে যাবে। তো আলটিমেটলি এটা 38। হ্যাঁ, আচ্ছা, এখানে 18টা ডবল লিখে ফেলছে, বাট এটা 38 হবে। সো এইটা নিয়ে আমরা মাথা না ঘামাই, আমরা একটা জিনিস চিন্তা করি, শ্বসনের পর্যায়ে হচ্ছে 3টা, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, তাই না? আচ্ছা, এখন আর লাস্টে আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ওটাতে জাস্ট ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়, ওখানে ওইভাবে এটিপি তৈরি হয় না, সো ওইটা দেখায় নাই। তোমরা যেটা মনে রাখবা যে গ্লাইকোলাইসিসে
কি কি তৈরি হয়, অ্যাসিটাইল কোয়েতে কি কি তৈরি হয়, ক্রেবস সাইকেলে কি কি তৈরি হয়। পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় এটাই ম্যাক্সিমাম সময় আসতে দেখা যায় যে ছকের সাহায্যে 38টা এটিপি অণুর হিসাব দেখাও, 38টা এটিপি যে তৈরি হয়েছে সেই হিসাবটা দেখাও ছকের সাহায্যে, এটাই ম্যাক্সিমাম সময় প্রশ্নে আসে। যদি প্রশ্নটা এভাবেও চলে আসে যে শ্বসনের স্টেপগুলা দেখাও, শ্বসনের স্টেপগুলা বর্ণনা করো, তারপরও তুমি এই ছকটা ফলো করেই বর্ণনা লিখতে পারবা। কিভাবে? তুমি লিখবা গ্লাইকোলাইসিসে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড হয়, 2 অণু NADH+H+ হয়, বা H2 পড়তাম আমি সহজে মনে রাখার জন্য NADH2, যদিও এটা হচ্ছে আসলে হাইড্রোজেন, মানে এটা হচ্ছে বিজারিত, প্লাস এইচ হচ্ছে উপরের প্লাস, মানে এইচটা আসলে এখানে প্রোটন, হ্যাঁ এইচটা আসলে নিচের প্লাস, তার মানে জিনিসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এইচ প্লাস এইচ হচ্ছে উপরে আছে। ওকে, আচ্ছা, সো তুমি যে কাজটা করবা, তুমি খালি কি কি উৎপন্ন হইছে এগুলা তুমি বর্ণনায় লিখবা, যে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH+H+, 4 অণু এটিপি উৎপন্ন হয়, এখানে আমাদের 2 অণু এটিপি ব্যয়িত হয়ে যায় আর 2 অণু এটিপি থাকে, আমরা সেটা লিখব। যে 2 অণু এটিপি আমাদের খরচ হয়ে যায় এবং হচ্ছে 2 অণু এটিপি আমার হচ্ছে থাকে। ওই জিনিসটাই, এই যে আমাদের 2 অণু এটিপি যে আমাদের হচ্ছে থাকলো, এই জিনিসটাই পরবর্তীতে আমাদের আবার এখানে চলে আসবে কাজে লাগাইতে। সো তুমি জাস্ট কোনটা উৎপাদিত হয় সেটা তুমি মেমোরাইজ করবা বাস, এবং পরীক্ষায় বর্ণনা আসলে এটাই লিখে আসবা যে কয়টা 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 থাকে বাস। এবং লাস্টে তুমি একটা জিনিস একটু মনে রাখবা, এইটা সেটা হচ্ছে 1 অণু NADH+ সমান হচ্ছে 3 অণু এটিপি, 3 2 1, আমি এভাবে মনে রাখতাম 3 2 1 NFG। NFG মানে কি? NF মানে হচ্ছে NADH2, FADH2 আর হচ্ছে লাস্টে GTP। GTP 1 অণু GTP মানে 1 অণু এটিপি, কারণ GTP দেখতে এটিপির মতো, এই জন্য এটা হচ্ছে সেম। আর তুমি যখন এইখানে যখন হিসাব করতেছো যে এখানে 2 অণু 6 অণু এটিপি কিভাবে হলো, তো তুমি এটা বুঝতেই পারছো যে 2 অণু এটা গুণ হচ্ছে 3। কেন 3? কারণ এই যে আমরা বলছি 3 অণু, তাহলে এই যে 3 দুগুণে আমার এখানে হচ্ছে 6 হয়ে যাইতেছে। তারপরে এই যে এখানে 2 অণু আছে, তার মানে এখানে হচ্ছে 3 দিয়ে গুণ হইতেছে, এই জন্য এখানে এসে আমার 6 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার সেম 6 3 6 হচ্ছে 18, আমাদের এখানে 2 2 দুগুণে হচ্ছে 4, আর 2 অণু জিটিপি মানে 2 অণু এটিপি, কারণ সেম সেম থাকে। তাহলে ওইটা তুমি হিসাব করে কিন্তু লিখতে পারবা। সো নেট এটিপিও কিন্তু তোমার মুখস্থ করা লাগছে না, কোনটাতে কি সেটাও লাগছে না। পরীক্ষা অনেক সময় এভাবেও আসে যে গ্লাইকোলাইসিসে কয় অণু এটিপি তৈরি হয়, অ্যাসিটাইল কোয়েতে কয় অণু এটিপি তৈরি হয়, কোনোটাই তোমার মুখস্থ করা লাগবে না। তুমি জাস্ট এই জিনিসটা একটু কষ্ট করে মুখস্থ করবা। আমি কিন্তু তোমার পড়া অনেক কমাই দিছি, তোমার এত বর্ণনা এগুলা কিচ্ছু পড়তে হবে না, তুমি জাস্ট কষ্ট করে এই ছকটা মনে রাখবা, তাহলেই তুমি বাদবাকি পেয়ে যাবে, আর নিচের জিনিসটা মনে রাখলেই হবে। এইটাই পরীক্ষায় যদি বর্ণনা আকারে আসে তুমি এইভাবেই লিখবা। এখন চলে যাই ছবিটাতে। ছবিটাতে দেখো তো কি লেখা আছে, গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে পাইরুভিক অ্যাসিড তৈরি করলো, দেন অ্যাসিটাইল কোয়ে হলো, অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস সাইকেল। আদারওয়াইজ এই যে মাঝের যেগুলো, এগুলোও কিন্তু তোমার এত কষ্ট করে পড়ার দরকার নাই, তুমি তোমার মতো করে বর্ণনাটা লিখো, তুমি খালি স্টেপগুলো লেখো। কার্বন ডাইঅক্সাইড এখানে বের হয়ে যাইতেছে আর এখানে বের হয়ে যাইতেছে, তুমি সেটা লেখো, কারণ তোমাকে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বের করতে হবে, তো তুমি জাস্ট ওইটাই লেখো। মোট 6 অণু কার্বন ডাইঅক্সাইড বের করতে হবে। এই যে উপরে হচ্ছে 2 আর 2 হচ্ছে 4, আর এই যে 1 5 আর 1 হচ্ছে 6, তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড জাস্ট বের করে দাও। আর মাঝের হিসাব তুমি পারতেছো না, তোমার লেখার দরকার নেই, তুমি যতটুকু পারবা ততটুকু লিখবা, ঠিক আছে? এটা হচ্ছে কোনটা কোনটা উৎপন্ন হয়েছে সেটা। এই যে আমরা মাঝখানে যেটা পড়লাম যে আমাদের হচ্ছে কোনটা কোনটা উৎপন্ন হয়েছে, এই যে এগুলো যে উৎপন্ন হয়েছে এইগুলাই কিন্তু মাঝে লেখা, এগুলাই আমার মাঝে লেখা, ঠিক আছে? তাহলে তুমি এখানে কোনো এক্সট্রা প্রেশার নিবা না, তুমি জাস্ট বইটা খুলে কোন গ্লাইকোলাইসিসে কী কী উৎপন্ন হয়, অ্যাসিটাইল কোকে কী কী উৎপন্ন হয়, ক্রেবস চক্রে কী কী উৎপন্ন হয়, জাস্ট এইটা পড়ে ফেলবা, শেষ। ওকে, এখানে এক্সেপশনালি একটু মনে রাখবা, অ্যাসিটাইল কোয়েতে আমার 2 অণু কার্বন ডাইঅক্সাইড আর ক্রেবস চক্রে 4 অণু কার্বন ডাইঅক্সাইড, তাহলে 4 আর 2 6 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আর বাদ বাকি যা উৎপন্ন হবে সবই হচ্ছে NADH2 NADH2 NADH2। তো NADH2 কোনটাতে কত, আর লাস্টেরটাতে NADH2 FADH2 GTP সবই কিন্তু তৈরি হয়, আরও স্পেসিফিক করে দিলাম, ঠিক আছে? একইভাবে তোমরা যখন হচ্ছে অবাধ শোষণের কাছে আসবা, অবাধ শোষণে
সেম, প্রথম স্টেপটা হচ্ছে গ্লুকোজের গ্লাইকোলাইসিস এবং সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ যেটা সেটা। সো আগে যেরকম আমাদের গ্লাইকোলাইসিস হয়েছিল এখানেও সেম গ্লাইকোলাইসিস হবে। সেকেন্ড স্টেপে এসে তুমি খালি লিখে দিবা যে সেকেন্ড স্টেপে আমাদের যে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তো তোমার এখানে একদম মানে ডিটেলস বর্ণনা এটাতে তোমার যাওয়ার দরকার নাই, ঠিক আছে। গ্লাইকোলাইসিস যেটা সেটা এইটা প্রথমটা কিন্তু গ্লাইকোলাইসিস হবে, হ্যাঁ। গ্লাইকোলাইসিস যেটা সেটা তো অলরেডি বলে দিছি, একদম সবাদ শোষণের মতো হবে। আর বাদ বাকি যেটা সেটা হচ্ছে আমাদের অবাধ শোষণের এই স্টেপটা বিক্রিয়াতে যা দেখতে পাইছি তাই। তো এটা কঠিন ভাববা না কেউ, হ্যাঁ। ওকে, আমাদের টপিক হচ্ছে বাহ্যিক প্রভাবক এবং হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। তো বাহ্যিক প্রভাবক হচ্ছে তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো, কার্বন ডাইঅক্সাইড। আগের মতো না, আগে আমাদের কি ছিল, আলো ছিল, ক্লোরোফিল ছিল, এখানে ক্লোরোফিল নাই কারণ ক্লোরোফিল এমনিতে অভ্যন্তরীণ ছিল। কার্বন ডাইঅক্সাইড ছিল, পানি ছিল, অক্সিজেন ছিল, ওগুলো সেম, তাপমাত্রা আগেও ছিল এখানেও আছে। আর হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। তো এইটা যদি আমরা একটু দেখি আমরা খেয়াল করব, ওখানে যেরকম তাপমাত্রা ছিল 22 থেকে 35, এখানে তাপমাত্রা হচ্ছে 20 থেকে 45, ঠিক আছে। তাহলে 20-এর নিচে নামলে কমে যাবে, 45-এর উপর উঠলে কমে যাবে। অক্সিজেন যত বেশি থাকবে তত কি হবে, আমাদের শ্বসন বাড়বে, কারণ হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তুটা আমাদের জারিত হয়, না হলে হয় না। এবার হচ্ছে পানি, পানি সবসময় লাগবে, পানির পরিমিত পরিমাণ লাগবে, কারণ এনজাইম অ্যাক্টিভেশন করার জন্য পানি এসেনশিয়াল। আলো, শ্বসনের জন্য কিন্তু আলো দরকার পড়ছে না, কিন্তু এই আলো যদি না হয় তাহলে সালোকসংশ্লেষণ হবে না, সালোকসংশ্লেষণ না হলে গ্লুকোজ হবে না, আর গ্লুকোজ না হলে আমার হচ্ছে কি হবে না, আমার শ্বসনও হবে না। ওকে, আর কার্বন ডাইঅক্সাইড তো যে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার একটুখানি কমে যাবে, কারণ শ্বসন হয়ে কার্বন ডাই অক্সাইডই আমাদের দেয়। যেহেতু শ্বসন হয়ে আমাদের কার্বন ডাই অক্সাইড দেয়, তাহলে এক্সেস আমার যদি কার্বন ডাই অক্সাইড বাতাসে থাকে তাহলে তো আমার শ্বসনটা হচ্ছে না। এরপর আমরা আসি অভ্যন্তরীণ প্রভাবক। খাদ্যবস্তু আগেও ছিল, এটা সেম, যে আমাদের খাদ্য যত এখানে হবে ওখানে যেরকম ছিল, খাদ্য থাকলে মানে যদি আমাদের বস্তুর মানে কার্বোহাইড্রেট থাকে তাহলে আমরা আর সালোকসংশ্লেষণ করব না, কিন্তু এখানে যদি আমাদের কার্বোহাইড্রেট থাকে আমরা ওটা মানে একদম উদ্গ্রীব সালোকসংশ্লেষণ করার জন্য। উৎসেচক কি, উৎসেচক হচ্ছে এনজাইম, আগের মতোই আমাদের হচ্ছে নির্দিষ্ট পরিমাণ উৎসেচক লাগবে, কিন্তু হচ্ছে উৎসেচক মানে একটা নির্দিষ্ট পরিমাণ লাগবে, এটা কমে গেলে আমাদের যেরকম শ্বসন কমে যাবে, আবার অতিরিক্ত বেশি হয়ে গেলেও সমস্যা। কোষের বয়স, কোষের হচ্ছে দেখো অল্প বয়স্ক কোষ, বিশেষ করে ভাজক কোষে প্রোটোপ্লাজম বেশি থাকে বলে সেখানে বয়স্ক কোষ থেকে শ্বসনের হার বেশি। এখানে আবার অল্প বয়সী কোষে আমাদের শ্বসনের হার হচ্ছে বেশি হয়ে যায় বয়স্ক কোষের থেকে। আমরা যেরকম সালোকসংশ্লেষণে পড়ছিলাম মধ্যবয়সী পাতায় হচ্ছে আমাদের সালোকসংশ্লেষণ বেশি হয়, এখানে হচ্ছে অল্প বয়সী কোষে হচ্ছে সালোকসংশ্লেষণ বেশি হয়। অজৈব লবণ এগুলো তো আমাদের লাগবে, এবং কোষের মধ্যস্থ পানি, এটা পানি দুই জায়গায় আছে, একটা বাইরের পানি আরটা হচ্ছে ভেতরের পানি, কোষের ভেতরের যে পানি, একটা পরিবেশের পানি আরটা হচ্ছে কোষের ভেতরের পানি। এইবার আমরা শ্বসনের গুরুত্ব বা ইম্পর্টেন্স পড়ব। শ্বসনের গুরুত্ব যখনই আমরা লিখব তখন আমরা অবাধ শোষণ এবং সবাধ শোষণ দুটো আলাদা করে লিখব। যদি আমরা সবাধ শোষণের কাছে আসি, এটার গুরুত্ব হচ্ছে মেনলি শক্তি তৈরি করা, কারণ এখানে বেশি পরিমাণে শক্তি হচ্ছে, এটা না হলে আমাদের শরীর অকেজো হয়ে যেত, আমরা কোনো শক্তি পেতাম না, আমাদের এই জন্য এটা হচ্ছে দরকার, তাপ উৎপন্ন করার জন্য এটা হচ্ছে দরকার। অবাধ শোষণের কাছে আসলে ব্যাকটেরিয়ার কথা বলতে হবে। ব্যাকটেরিয়া যেহেতু আমাদের দুধ এবং দই তৈরি করে, তার এই দুধ এবং দই তৈরি করার জন্য আমাদের ইন্ডাস্ট্রি, বেকিং ইন্ডাস্ট্রিতে আমাদের হচ্ছে এটা লাগছে। ইস্টের অবাধ শোষণ করে পাউরুটি ফুলায়, পিজা ফুলায়, এগুলো যেটা করে কার্বন ডাইঅক্সাইড যে তৈরি করে, এই কারণে যে পাউরুটি এবং পিজা যে ফুলে যায়, এটা আমাদের অবাধ শোষণের গুরুত্ব। এই অংশটা পড়ে সবাধ শোষণের গুরুত্বের দুইটা একটা পয়েন্ট হবে, অবাধ শোষণের 3-4টা পয়েন্ট হবে, যেরকম ইথাইল অ্যালকোহল তৈরি করার ক্ষেত্রেও কিন্তু আমাদের হচ্ছে অবাধ শোষণ লাগছে, এটাও একটা গুরুত্ব, যে বিভিন্ন শিল্পে আমাদের এটা ব্যবহার হয়। এই প্রত্যেকটা লাইনই হচ্ছে এক একটা পয়েন্ট। হ্যাঁ, প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের এই যে ব্যাকটেরিয়া বাঁচার জন্য অবাধ শোষণ দরকার। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইথাইল অ্যালকোহল তৈরির জন্য দরকার। 3 নম্বর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন থেকে আমাদের দুধ দই তৈরি করার জন্য এটা দরকার। তারপরে হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে রুটি তৈরি করার জন্য এটা দরকার। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ইস্টের অবাধ শোষণে কার্বন ডাই অক্সাইডের জন্য এটা দরকার। প্রত্যেকটা লাইন এক একটা পয়েন্ট করে লিখে দিবা যে এটা অবাধ শোষণের গুরুত্ব।
এরপরে লাস্ট আমাদের হচ্ছে একটা কাজ আছে, যে কাজে আমাদেরকে কিভাবে শ্বসনের মাধ্যমে তাপ নির্গত হয়েছে সেটা বলেছে। এটা খুবই ইজি একটা প্রসেস, যে এখানে শ্বসন প্রক্রিয়া হয়েছে এবং হচ্ছে এক জায়গায় হচ্ছে আমাদের মরা ছোলা নিয়েছি, মানে ফোটানো ছোলা যেটা হচ্ছে আমাদের অলরেডি মরে গিয়েছে, আরেক জায়গায় হচ্ছে আমরা জীবিত ছোলা নিছি যেটা আমরা ফোটাই নাই। তো দেখা যাবে যে জীবিত ছোলার জায়গায় তাপমাত্রাটা বেড়ে গেছে। এই প্রক্রিয়ায় আমরা প্রমাণ করতে পারবো যে হচ্ছে শ্বসনের মাধ্যমে আমাদের তাপ নির্গমন হয় আর কি। আমরা কিছু চলো সিকিউ প্র্যাকটিস করি। তোমরা যদি দেখো যে এই যে পাইরুভিক অ্যাসিডের সংকেত কি, অবাধ শোষণ বলতে কি বুঝো, এটা আসলে অবশ্যই অবাধ শোষণ কাকে বলে লিখতে হবে, বিক্রিয়া দেখাতে হবে, এটা কিন্তু মাস্ট, এবং কোথায় হয় লিখতে হবে। চিত্রে এ উপাদানটি কিভাবে হচ্ছে আমাদের মানে চিত্রে এ উপাদানটি কিভাবে তৈরি হচ্ছে তা হচ্ছে ব্যাখ্যা করো। এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা ভাবি যে এটা হচ্ছে আমাদের এ উপাদান, তাহলে এইখানে আমাদের যে অক্সিজেনটা বের হয়ে যাচ্ছে এটা কিভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিভাবে হচ্ছে সেটা ব্যাখ্যা করতে বলছে। এবং এই যে এটা যদি আমাদের হচ্ছে ঘাটতি হয় তাহলে উদ্ভিদের উপর কি প্রক্রিয়ার সৃষ্টি হবে। যদি আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাঘাত ঘটে তাহলে কি কি হবে, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব লিখতে হবে। তাহলে প্রক্রিয়া কিভাবে লিখতে হবে, আলোক নির্ভর পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে, সেটাও তোমাদেরকে বলে দিয়েছি। এবং লাস্টে হচ্ছে গুরুত্ব যেভাবে লিখতে হবে বলেছি, পয়েন্ট করে সুন্দর করে ঘ মার্কে যেহেতু আছে 8টা পয়েন্ট লিখে দিবে। এরপর আমরা চলে আসি ফসফোরাইলেশন কি, আমি অলরেডি ক্লাসে এটা পড়াইছি। জলজ উদ্ভিদ থেকে মানে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন, এখানে কার্বন ডাইঅক্সাইডের রেশিওগুলো মেনটেন করবে। তারপরে লিখবে যে এই কারণে হচ্ছে আমাদের যেহেতু কার্বন ডাইঅক্সাইড বেশি থাকলে আমাদের সালোক সংশ্লেষণ বেশি হয়, এবং দেখতে পাচ্ছি যে জলজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, এই কারণে এখানে সালোক সংশ্লেষণের হারও বেশি। সুন্দর করে পয়েন্ট করে লিখবে যে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ এত%, স্থলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ এত%। উদ্দীপকের 2 নং প্রক্রিয়ায় ই এর হিসাব ছকের মাধ্যমে দেখাও। ই এর বলতে আমাদের বুঝাইতে চাইতেছে এটিপি, এটিপির যে ছক আছে ওইটা লিখে দিলেই হয়ে যাবে। অস্তিত্ব রক্ষায় 1 নং প্রক্রিয়া মানে সালোক সংশ্লেষণের গুরুত্ব এবং জীবের অস্তিত্ব রক্ষায় কেন 1 নম্বর প্রক্রিয়াটা হচ্ছে আমাদের নির্ভর করতেছে। এখানে একটা কথা মাস্ট দিতে হবে যে উদ্ভিদ কিসের উপর ডিপেন্ড করে, সূর্যের আলোর উপরে, এবং এই সূর্যের আলো উদ্ভিদ ছাড়া কেউ অন্য কোনো শক্তিতে কনভার্ট করতে পারে না। সো উদ্ভিদ যদি না থাকতো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা সূর্যের শক্তিটা পেতাম না। শক্তি না পেলে কিন্তু আমরা কোনো কাজই করতে পারতাম না। 3 নম্বরে পাইরুভিক অ্যাসিডের সংকেত, কেলভিন চক্রকে C3 চক্র বলা হয় কেন, এগুলো কিন্তু সব এক একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন আসছে। হ্যাঁ, C3কে কেন হচ্ছে ক্যালভিন চক্র কেন C3 চক্র বলা হয়। C3 বলা হয় কারণ হচ্ছে এটাতে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা সুন্দর করে পয়েন্ট করে লিখতে হবে। তারপরে মাইটোকন্ড্রিয়াতে ধাপগুলো বর্ণনা করো। 1 নম্বর প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। ধাপগুলো যেভাবে বলেছি যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, কি কি তৈরি হয় জাস্ট এগুলো লিখে দিলেই হবে। তুমি যদি বেশি করে লিখতে পারো যে কি ব্যয়িত হচ্ছে, কোনটা থেকে কোনটা তৈরি হচ্ছে, দ্যাটস ওকে, বাট তুমি কি কি উৎপাদন হয় এটা লিখলেই হবে। 1 এবং 2 নং প্রক্রিয়া তুলনামূলক আলোচন মানে শ্বসন এবং সালোক সংশ্লেষণের পার্থক্য। শ্বসন এবং সালোক সংশ্লেষণের 1000টা পার্থক্য করা যায়, বিক্রিয়া দিয়েই মিনিমাম 3টা থেকে 4টা পার্থক্য করা যায়। এছাড়াও কোথায় সংঘটিত হয় সেটা দিয়ে, কোন কোন উপকরণ লাগে সেটা দিয়ে, প্রভাবকের পার্থক্য থেকে করা যায়, টাইপস থেকে করা যায়, ধাপ থেকে করা যায়, যে শ্বসনের এইগুলো ধাপ, সালোক সংশ্লেষণের এইগুলো ধাপ, এটা থেকেও করা যায়। এবার আমরা চলে আসছি, আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব কিভাবে অ্যাডেনিন থেকে অ্যাডিনোসিন যুক্ত হয়। অ্যাডেনিন থেকে অ্যাডিনোসিন, অ্যাডেনিন হচ্ছে আমার এটা হচ্ছে অ্যাডেনিন। এই অ্যাডেনিনের সাথে যখন আমাদের হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ গ্রুপ যুক্ত হয় তখন সেটা হচ্ছে অ্যাডিনোসিন হয়ে যায়। এটা হচ্ছে রাইবোজ সুগার বা পেন্টোজ সুগার। হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমাদের 1। 2 নম্বরে যদি আমরা যাই, অ্যাডিনোসিনের সাথে ফসফেট যুক্ত হকে কি বলে। অ্যাডিনোসিন মানে হচ্ছে আমাদের AMP বা ADP বা ATP, এগুলো থেকে যে এক একটা করে ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে, ইনঅর্গানিক ফসফেট, আই মানে ইনঅর্গানিক বা অজৈব, সেটাকে আমাদের হচ্ছে ফসফোরাইলেশন বলতেছি। এরপর আমরা যাই, কোন উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার অপেক্ষাকৃত বেশি, এটা বারবার বলেছি, জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার অপেক্ষাকৃত বেশি। 4 নম্বর, ক্লোরোপ্লাস্টের কোন অংশে সালোক সংশ্লেষণের আলোক পর্যায় সংরক্ষণ মানে সংগঠিত হয়। ক্লোরোপ্লাস্ট সেই জায়গা থেকে নিতে হবে যেটা এখানে মেসোফিল টিস্যু আছে, এবং মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টের
গ্রানাম ল্যামেলাম। গ্রানাম ল্যামেলাম মানে কি? মানে হচ্ছে গ্রানাম চক্রের যে ল্যামেলাম, এই যে এরকম যে ল্যামেলামগুলো ছিল, এটা হচ্ছে গ্রানাম, আর এটা হচ্ছে থাইল্যাকয়েড। তাহলে থাইল্যাকয়েডের যে গ্রানাম যেটা, সেই অংশে আমাদের এটা হয়। হ্যাঁ, এইটার অ্যান্সার হচ্ছে থাইল্যাকয়েডের গ্রানাম অংশে এটা হবে, ডি হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এটিপি, NADH2 এবং O2 তৈরি হয় কখন? এগুলো সব আমরা দেখেছিলাম আলোক নির্ভর পর্যায়ে আমাদের এটা হয়। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে বা আলোক পর্যায়ে। এরপরে হচ্ছে 6 নম্বর, অন্ধকার পর্যায়ে নিচের কোনটি বিজারিত হয়ে কার্বোহাইড্রেট তৈরি হয়? অন্ধকার পর্যায়ে নিচের কোনটি বিজারিত হয়? যখন জারণ বিজারণ প্রক্রিয়া পড়ছিলাম তখন পড়ছি যে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয় আর পানি হচ্ছে জারিত হয়। তাহলে এর অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড। 7 নম্বর, সালোকসংশ্লেষণে পটাশিয়াম কি হিসাবে কাজ করে? অনুঘটক বা প্রভাবক হিসাবে কাজ করে। পটাশিয়ামের প্রভাবকের মধ্যে, অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে আমরা এর নাম দেখছিলাম। ঠিক আছে, কারণ এটা পাতার অভ্যন্তরীণ একটা বিষয়। সবাত শোষণ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড, পানি এবং এটিপি। আর অবাত শোষণ প্রক্রিয়ায় কিন্তু আমাদের ল্যাকটিক অ্যাসিড অথবা ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড অথবা ল্যাকটিক অ্যাসিড। এরপরে চলে আসি কতক্ষণ হয়? 24 ঘন্টায় শ্বসন হয়, বাট সালোকসংশ্লেষণ পার্শিয়ালি 24 ঘন্টা, সবসময় 24 ঘন্টা না। কারণ হচ্ছে সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়টা হচ্ছে যতক্ষণ সূর্যের আলো থাকে তখন, আর নিরপেক্ষ পর্যায়টা ওই আলোক নির্ভর পর্যায়ের উপকরণ আছে কিনা এটার উপর ডিপেন্ড করে চলতে থাকে। যদি এমন হয় যে সন্ধ্যা বেলায় হচ্ছে আমার নির্ভর পর্যায়ের উপকরণ শেষ হয়ে গেছে, মানে আলোর উপকরণগুলো শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু আর নিরপেক্ষ পর্যায়টা চলতে পারবে না। তো সন্ধ্যার কিছুক্ষণ পরেই দেখা যায় সালোকসংশ্লেষণ আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে থাকে। এরপরে চলে আসি 10 নম্বরে, সবাত শোষণ কয়টি ধাপে সম্পন্ন হয়? এটা আমরা সবাই জানি, 4টা ধাপ: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল এবং হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। 11 নম্বর, এক অণু গ্লুকোজ জারণের তৃতীয় ধাপে কয় অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? তৃতীয় ধাপ মানে হচ্ছে আমাদের ক্রেবস সাইকেল, যেটা ক্রেবস সাইকেলে 4 অণু আর অ্যাসিটাইল কোয়েতে 2 অণু। হ্যাঁ, ক্রেবস সাইকেলে 4 অণু, ক্রেবস সাইকেলে 4 অণু, ক্রেবস চক্র, আর হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে। এরপরে চলে আসি আমাদের এমসিকিউ শেষ। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ পরবর্তীতে আরও কোনো একটা ক্লাসে তোমাদের সাথে আমার আবারও দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এবং কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে ভুলবে না। আসসালামু আলাইকুম সবাইকে এবং আল্লাহ হাফেজ।